আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ভাই, ওনার নাম আব্দুল আলিম। উনি ওনার বন্ধুদের সাথে 2017 সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলি ঘাটে বেড়াতে গিয়েছিলেন। ওখানে গিয়ে একজন মাঝির সাথে পরিচিত হন এবং কথা প্রসঙ্গে মাঝির কাছ থেকে একটি ঘটনা শুনেছিলেন, যে ঘটনাটি ওই মাঝির সাথেই ঘটেছিল। সেই ঘটনাটি আমাদেরকে তিনি লিখে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, এখন সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ওই মাঝি ওনার নাম বলতে নিষেধ করেছেন, যার কারণে নামটি উল্লেখ করেননি। ঘটনাটি একটি শ্মশানকে কেন্দ্র করে। প্রিয় লিসেনার্স, নদী, মাঝি, শ্মশান, ভালো একটা কম্বিনেশন রয়েছে। চলুন ঘটনাটি শুনি। ওই শ্মশানটি বিশাল হাওরের মাঝখানে, আর ওই মাঝখানে অবস্থানের জন্য বর্ষা মৌসুম ছাড়াও সারা বছরই চারপাশে পানি থাকত। ঘটনাটি যেদিন ঘটেছিল দিনটি ছিল শনিবার। আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বজ্রপাত ছাড়াও বাতাসের বেগ ছিল অনেক। উনি ওই মাঝি, উনি যাত্রী পাচ্ছিলেন না। উনি একটি দোকানে বসেছিলেন, ওনার নৌকাটা নদীর পাড়ে বাঁধা ছিল। উনি আশা করছিলেন যদি এই সময়ে কয়েকজন লোক পাওয়া যায় তাহলে একটু টাকাও বেশি পাওয়া যাবে, আর নদী পারাপারের জন্য একজন সঙ্গীও হবে। উনি ও পাশে গিয়ে আর ফিরবেন না, এই পাশে বাসায় চলে যাবেন আর কি। এদিকে রাত প্রায় 10টা বেজে যায়। ঘাটের লোকজন ছিল না বললেই চলে। এক প্রকার বাধ্য হয়েই এই ঝড় বৃষ্টির মধ্যে উনি বাড়ির উদ্দেশ্যে একা একা রওনা দিলেন। এই যে মালামাল এবং মানুষ, এগুলো আনা নেওয়ার জন্য শ্মশানের পাশ দিয়ে কিন্তু দিনের বেলায় হরহামেশাই নৌকা যাতায়াত করে, কিন্তু সন্ধ্যার পর নৌকা খুব চলাচল কম করে। কারণ শ্মশানটি অনেক পুরাতন হওয়ার কারণে মানুষজন ভয় পেত, আর আশেপাশে মানুষের কাছ থেকে বিভিন্ন ভৌতিক ঘটনা প্রচলিত আছে ওই শ্মশানকে কেন্দ্র করে। এই জন্য মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করত। আর রাতের বেলা ওদিকে নাকি ভয়ানক অনেক কিছু অনেকেই দেখেছে নৌকা নিয়ে যাওয়ার সময়। এই কারণেই মূলত খুব জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর ওই শ্মশানের পাশ দিয়ে নৌকা নিয়ে কেউ যেতে চায় না, অনেকটা ঘুরে যেতে চায় সকলে, এবং সেভাবেই যায় আর কি। এদিকে আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস, বজ্রপাত কোথাও কোথাও হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। নদীতে বড় বড় ঢেউ ছিল। তো এই ঢেউগুলো ওনার ছোট্ট কাঠের নৌকাটিতে বারবার আছড়ে পড়ছে। এর মধ্য দিয়ে উনি কষ্ট করে এগিয়ে যাচ্ছিলেন। একসময় বৃষ্টির পরিমাণ এতই বেড়ে যায় যে উনি কোনো কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না সামনের দিকে। সাথে তো ঝড়ো বাতাস এবং উত্তাল ঢেউ আছেই। উনি মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলেন, কারণ এভাবে এগিয়ে যাওয়া মানে হচ্ছে নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা। অনেক বড় সাঁতারুও এই ঢেউয়ের মধ্যে টিকতে পারবে না। উনি যে কোনো এক পাশে নৌকাটি নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। আর এভাবে নৌকা চালালে কিন্তু নৌকা যে কোনো সময় দুমড়ে মুচড়ে যেতে পারে ঢেউয়ের আঘাতে। হঠাৎ করে ওনার চোখে পড়লো একটি বড় মাটির ঢিবির মতো কিছু একটা। এটা দেখে তো উনি যেন প্রাণ ফিরে পেলেন। দ্রুত নৌকাটা ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ওই মাটির ঢিবিটা যে কি, এইটা কিন্তু উনি শুরুতে বুঝতে পারেননি। কোথায় আছে মানুষ যখন বিপদে পড়ে বা ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও আঁকড়ে বেঁচে থাকতে চায়, ওনার অবস্থা সেমনটাই হয়েছিল আর কি। তো উনি ওই জায়গাতে নৌকাটা ভিড়ান এবং লাফ দিয়ে নেমে সাথে সাথে ওই নৌকাটির সাথে যে লম্বা দড়ি ছিল, দড়িটা কাছে একটি গাছের সাথে বেঁধে ফেলেন। আর ঢিবির উপর বসে আছেন নৌকার দিকে মুখ করে। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে নদীর দিকে তাকিয়ে দেখছেন যে কি বিশাল বিশাল ভয়াবহ ঢেউ। দীর্ঘদিন যাবৎ এই নদীতে নৌকা চালানোর পরও এত ভয়াবহ ঢেউ আগে উনি কখনো দেখেননি, যার কথা মনে পড়লে ওনার নাকি এখনো কলিজা কেঁপে ওঠে। যাই হোক, ওই ঢিবির উপর উনি বসে আছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো উনি যে পাড়ে এসে বসেছিলেন ওইটা আসলে কি, একটু পেছন দিকে তাকাই তো। তাকানোর পর ওনার আর বুঝতে বাকি রইল না এটা হচ্ছে সেই শ্মশান, যেই শ্মশানের পাশ দিয়ে নৌকা সন্ধ্যার পরে মানুষজন নিয়ে যেতে ভয় পায়। আর সেখানে উনি এই রাত 10টা সাড়ে 10টার সময় দিব্যি বসে আছেন বিপদে পড়ে। এখন কি করা, উপায় তো আর নাই। ভয়ও পাচ্ছিলেন। তারপর উনি যত ভয়ই পাক না কেন, সাহস তো ধরে রাখতে হবে। এর মধ্যে কি হয়, হঠাৎ করে ভেতর থেকে কারো গলার আওয়াজ শুনতে পান। তো উনি ভয় না পেয়ে উনি একটু সাহস পান।
উনি মনে করলেন যে অনেকক্ষণ ধরে এরকম ঝড়ো বাতাস চলছে, মনে হয় অন্য কোনো নৌকা আশেপাশে রাখা আছে এবং ওই নৌকার কোনো লোকই এখানে কোনো একটা জায়গায় বসে আছে। এই চিন্তা করে উনি কিছু না ভেবেই সাহস করে সরাসরি উঠে চলে গেলেন ওই শ্মশানের মূল ফটকের দিকে। কারণ উনি যেখানে বসা ছিলেন ওই জায়গা থেকে যদি ঝড়ো বাতাসে উনি নদীতে পড়ে যেতেন, তাহলে নদী থেকে উঠে আসা ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। তো শ্মশানের মূল ফটকের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করে উনি কারোর সারা শব্দ পেলেন না। তখন ওনার চোখে পড়লো একটা ছাউনির মতো, যেটা আগে থেকেই ছিল আর কি, পাকাপোক্ত একটা ছাউনি। তো উনি তড়িঘড়ি করে ওই ছাউনির নিচে গিয়ে দাঁড়ান। আসলে শ্মশানের ভেতরের দিকটাতে ওনার ঢোকাটাই সবচেয়ে বড় একটা ভুল ছিল। ওই ছাউনির নিচে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই উনি শুনতে পান হি 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 করে হাসির শব্দ। সাথে সাথেই উনি যে ছাউনির নিচে দাঁড়িয়েছিলেন, মনে হচ্ছে ছাউনিটি ভূমিকম্পের মতো নড়ে উঠল। হঠাৎ করে কারো কান্নার শব্দ ভেসে আসলো। একবার হাসি একবার কান্না। প্রথমে তো হাসির শব্দ শুনলেন, এবার কান্নার শব্দ। কিছু বুঝে ওঠার আগে ওনার চোখের সামনে দিয়ে 4-5টা আগুনের গোলার মতো অবয়ব শ্মশানের পাশে থাকা তাল গাছটির উপরে উড়ে গিয়ে বসলো, আর সাথে সাথে সেটা নিভেও গেল। উনি 10 বছর উপরে নৌকা চালান, এসব জিনিস ওনার সামনে প্রায় পড়ে, তো এগুলো তো উনি খুব একটা বেশি ভয় পান না। কিন্তু এই মুহূর্তে উনি একা, তাও আবার শ্মশানের মধ্যে। ভয় হওয়াটাই তো স্বাভাবিক। উনি আল্লাহর নাম নিতে থাকলেন। প্রচন্ড বৃষ্টিও শুরু হয়েছে। উনি ওই ছাউনির নিচেই দাঁড়িয়ে রইলেন, আর উনি ভাবছেন এসব কি হচ্ছে ওনার সাথে। একবার হাসি একবার কান্না, আবার এরকম একটা আগুনের গোলা, না জানি এর থেকে আর ভয়ানক কিছু হয়, এই আশঙ্কায় উনি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিচ্ছিলেন। এর কয়েক মিনিট পর উনি দেখতে পান 4-5 জন মানুষের মতোই আকৃতির একটা মৃতদেহকে নিয়ে পোড়ানোর উদ্দেশ্যে, পোড়ানোর একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেদিকে ওই মৃতদেহটাকে নিয়ে যাচ্ছে। তো এই মাঝে উনি চিন্তা করছেন এই বৃষ্টিতে আবার কাকে পোড়াতে নিয়ে আসা হচ্ছে, বৃষ্টির মধ্যে পোড়াবে কিভাবে। তো বর্ষাকালে ওই শ্মশানটা ছাড়া আসলে পোড়ানোর মতো জায়গা আশেপাশে পাওয়া যায় না। অনেক সময় বৃষ্টির মধ্যেও মরা পোড়াতে নিয়ে আসা হয়, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার ছিল। উনি এই বিষয়টা ওইভাবেই দেখেছেন, কারণ দূর থেকে আসলে ভালোভাবে তো পরিপূর্ণ বুঝতে পারছিলেন না যে আসলে ঘটনাটা কি হচ্ছে। ওদিকে মরা পোড়ানোর নির্দিষ্ট একটা জায়গায় ওই ডেড বডিটা রাখা হয়, এবং ওই যে 4 জন লোক ওই ডেড বডিটা নিয়ে এসেছিল, এদের মধ্যে একজন সে ঘাড় ঘুরিয়ে এই মাঝিকে হাত দিয়ে ইশারা করে ডাক দেয়, এবং একটা মোহগ্রস্ত হয়ে তাদের হাতের পুতুলের মতো করে, মানে মতো হয়ে আর কি, ওই ডাকে সাড়া দিয়ে সেই দিকে হাঁটতে লাগলেন। উনি যখন প্রায় তাদের কাছাকাছি চলে গেছেন, তখন হঠাৎ করে এই 4 জন লোক চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎ করে বজ্রপাতের একটা আওয়াজ হয়, তখন হুঁশ ফিরে পান যে হায় হায় এ কি দেখলাম। উনি দৌড়ে আবার ওই ছাউনির নিচে চলে যান। আসলে অন্য জায়গায় যাওয়ার তোর উপায়ও ছিল না। এর মধ্যে উনি যে নৌকার কাছে গিয়ে নৌকা নিয়ে চলে যাবেন সে উপায়টাও ছিল না। উনি ওই ছাউনির ভেতরে থেকেই ওই প্রচন্ড বৃষ্টির মাঝেও লাশটাকে দেখতে পাচ্ছিলেন। সামনে লাশ, পেছনে তাল গাছের মর্মর শব্দ হচ্ছিল বাতাসে। হঠাৎ করে উনি দেখেন যে যেখানে লাশটা রাখা ছিল সেখানে আবার ওই লাশটা নাই। উনি তো বুঝতে পারলেন যে এবার ভয়ানক কিছু হতে চলছে, কিন্তু সাহস হারাচ্ছিলেন না। আল্লাহর নাম নিচ্ছিলেন এবং মনে মনে জিকির আজগার করছিলেন যে আল্লাহ কি হবে। তো উনি চিন্তা করলেন যে যাক, বৃষ্টি যাই হোক, মৃত্যু যদি পানির মধ্যে ডুবে হয় সেখানেই মরবো, তাও আমি এখন নৌকায় চলে যাব। এই চিন্তা করে উনি নৌকার দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে যেই জায়গাটা থেকে ওই যে লাশটা রাখা হয়েছিল সেই জায়গায় তাপ করে আগুন জ্বলে উঠল, এবং স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে একটু আগে যেই মৃতদেহ এখানে আনা হয়েছিল সেটাকেই পোড়ানো হচ্ছে, কিন্তু আশেপাশে কোনো লোক নেই। এই বৃষ্টির মধ্যে আগুন জ্বলছে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে এই চিতার উপরে শুয়ে থাকা যে লাশটি, এই লাশটি উঠে বসে, এবং উঠে বসে আমরা যেমন খাট থেকে নিচে নামি ঠিক সেভাবে অনায়াসে সে উপর থেকে নিচে নামে, আর এই মাঝের দিকে সে তাকিয়ে থাকে এবং তার দিকে একটু একটু করে এগিয়ে আসছিল।
প্রচন্ড বৃষ্টির মধ্যে জ্বলতে থাকা ওই লাশটি তার দিকে যখন এগিয়ে আসছিল, তখন উনি দেখেন লাশটির মাংস গলে গলে নিচে পড়ছে। এই বিভৎস দৃশ্য দেখে কিন্তু উনি আর সহ্য করতে পারেননি। উনি ওই আল্লাহ বলে এক চিৎকার দিয়ে ওইখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন জ্ঞান ফেরত আসে, তখন উনি নিজের ঘরে ওনাকে আবিষ্কার করেন। ওনার মা, ওনার স্ত্রী, ওনার সন্তানেরা ওনার পাশে বসেছিল। উনি জানতে পারলেন যে 3 দিন পর আজকে ওনার জ্ঞান ফিরেছে। এটাও জানতে পারলেন ঘটনা যেদিন ওনার সাথে ঘটেছিল তার পর দিন সকালবেলা পাশের গ্রামের কেউ মারা যাওয়াতে ওই মৃত ব্যক্তির সৎকার করতে এসে এই মাঝিকে ওই মৃতদেহের আত্মীয় স্বজনরা খুঁজে পান, এবং অনেকেই তাকে চিনতে পারেন, যেহেতু নদী পারাপারের সময় এই মাঝিকে সকলেই চিনতেন আর কি। তো চিনতে পেরে তাকে ওনার বাড়িতে দিয়ে যান। 1 সপ্তাহ প্রচন্ড জ্বর ছিল। পরে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। তো হুজুর ওনাকে বলেন যে তুমি যে জানে বেঁচে ফিরতে পেরেছো এবং আল্লাহ তোমার মনে এত সাহস দিয়েছে, আল্লাহ তোমাকে নিজ হাতে হেফাজত করেছে, তা না হলে আরো ভয়ানক কিছু হতে পারত। তো এখনো নাকি এখনো ওই মাঝি স্বপ্নে ওই অশরীরীদেরকে দেখতে পান। 35 বছর কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনো উনি এই ভয়ের যেই ব্যাপারটা তার হৃদয় থেকে এখনো যায়নি। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এই আশা করি অনেক ভালো আছেন। আমার নাম পূর্ণিমা হালদার, লিখছি কলকাতা থেকে। আমার সাথে একবার একটা ঘটনা ঘটেছিল যার রেশ আমি আজও বয়ে বেড়াই। ভৌতিক না অলৌকিক তা জানি না, তবে ভয়ের অবশ্যই। 7 বছর আগের কথা। আমার ছেলের বয়স তখন মাত্র 1 বছর। আমার স্বামী একজন কাপড়ের ব্যবসায়ী, এজন্য মাঝে মাঝে তাকে কয়েকদিনের জন্য বাড়ির বাইরে থাকতে হতো। আমার শ্বশুরবাড়ি গ্রামের তাদের বড় ছেলের কাছে থাকে, সুতরাং মাঝে মাঝে আমাকেও তাদের বাড়িতে থাকতে হতো। আমাদের প্রতিবেশীর মধ্যে একজনের সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার বৃদ্ধা মা আমাকে দেখলেই কেমন যেন রেগে যেতেন। আমার বাচ্চা হবার পর আমার শাশুড়িকে বলেছিলেন আমি নাকি ডাইনি, আমাকে আর আমার বাচ্চাকে যেন দূর করে দেয়। এ কথা জানার পরে আমি তাদের সাথে অনেক ঝগড়া করি। তারপর থেকে আমাকে দেখলেই তিনি অন্যদিকে চলে যেতেন। ওনাদের কথা বলছি কেননা এই ঘটনার মূল কারণ ছিলেন তারাই। সেবার আমার স্বামী কাজের জন্য বাংলাদেশে গিয়েছিলেন। শাশুড়ির আসার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। এদিকে বাড়িতে আমি আর আমার 1 বছর বয়সী বাচ্চা। এলাকার চোর ডাকাতের উপদ্রব অনেক। রাতে ঘুমোতে গেলেও প্রচন্ড ভয় লাগত। প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমার বাচ্চাকে গোসল করানোর জন্য চুলোর গরম পানি দিয়ে আমি বাচ্চাকে ঘুম থেকে ওঠাতে গেলাম। তারপর যখন গরম পানি নিতে রান্নাঘরে গেলাম, তখন দেখলাম পাতিলের মধ্যে পানির বদলে টকটকে লাল রক্ত। শাফিন ভাই ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, তার উপর আমার কিচেনটাও বাড়ির ভেতরে, সুতরাং অন্য কারো পক্ষে সেখানে যাওয়া কিছুতেই সম্ভব না। আমি এতটা ভয় পেয়েছিলাম যা বলার বাইরে। সেদিন আর ওকে গোসল করাইনি। রাতের বেলা কিচেনে গিয়ে দেখি পাতিলের মধ্যে রক্ত জমাট বেঁধে আছে। তখন সেই পাতিলটা পরিষ্কার করে শুতে চলে গেলাম। বুঝতে পারছিলাম না কেন এমনটা হলো। রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে অন্ধকারে প্রথম কিছুই বুঝতে পারিনি। তারপর বুঝতে পারলাম আমার পেট অনেক ব্যথা করছে, খুব খিদে পেয়েছে। লাইট জ্বালিয়ে ফ্রিজ থেকে কয়েকটা ফল বের করে খেলাম। তারপর আবার শুয়ে পড়লাম। চোখে যখন ঘুম আসি আসি করছে, ঠিক তখন একটা শব্দে আমি চমকে উঠলাম। আমার মনে হলো যেন আমাদের পাশের ঘরে হাঁটাহাঁটি করছে কেউ। আমার গলা কিছুটা শুকিয়ে গেল। শুকনো গলায় জিজ্ঞেস করলাম, কে ওখানে? যদিও আমি জানি ওখানে কারো থাকার কথা না, কোনো সাড়াও পেলাম না। ধীরে ধীরে শব্দটা ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে এলো। তারপর কিছুক্ষণ সবকিছু নিস্তব্ধ। আর তারপর হঠাৎই আমার ঘরের দরজায় টোকা।
আমার হার্টবিট তখন বন্ধ হবার জোগাড়। বেশ জোরে জোরে 3 বার টোকা পড়ল, আর তারপর আবার সবকিছু শান্ত। আমি আমার বাচ্চাটাকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। সে রাতে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এর পরদিন যা ঘটে তাতে আমি এতটাই ঘাবড়ে যাই যে আমার বাড়িতে ফোন করে আমার মাকে আসার জন্য বলি। ব্যাপারটা হচ্ছে, পরদিন সকালে আমি ঘর গোছাচ্ছিলাম, এমন সময় আমার বাচ্চা কান্না করে ওঠে। দৌড়ে ওর কাছে গিয়ে দেখি ওর হাতে ছোট্ট একটা পুতুল ধরা, আর ওর পুরো শরীর ঝাঁকুনি দিয়ে কাঁপছে। পুতুলটা একেবারে সাধারণ, দেখে মনে হলো যেন টুকরো কাপড় জোড়াতালি দিয়ে কেউ বানিয়েছে সেটা। আমি ঝাটকা মেরে ওর হাত থেকে পুতুলটা নিয়ে নিলাম, আর সাথে সাথে আমার হাতে চিনচিন করতে শুরু করলো, যেমনটা কারেন্ট শক লাগলে হয়। আমি তখনই সেটা মাটিতে ফেলে দিলাম। পুতুলটা দেখতেও সাধারণ হলো, কেমন যেন একটা অদ্ভুত বিশেষত্ব আছে সেটার। আমার বাচ্চাটা যেমন নাদুস নুদুস, কোমল আর মোলায়েম, পুতুলটাও দেখতে ঠিক যেন তেমনটাই। পুতুলটা ঠিক বুকের মাঝখানে লাল কালি দিয়ে একটা ক্রস চিহ্ন আঁকা। আমার কেন জানি জিনিসটাকে ভালো লাগলো না। জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম সেটা। তারপর ঘরদোর গুছিয়ে বাচ্চাটাকে গোসল করালাম। ওকে ঘুম পাড়িয়ে আমি গেলাম রান্না বসাতে। রান্না যখন অর্ধেক পর্যায়ে, ঠিক তখন শুনতে পেলাম কোনো একটা বাচ্চা যেন হাসছে। আমার বাচ্চা নয়, তার থেকে বড় কোনো বাচ্চা। আমাদের ঘর থেকেই আসছিল হাসির আওয়াজটা। আমি নীরবে সেদিকে গিয়ে দরজা দিয়ে উঁকি মেরে দেখি আমার 1 বছর বয়সী বাচ্চার হাতে একটা ছুরি নিয়ে পালঙ্কের একপাশে রাখা আমার একটা ছবিতে আঘাত করছে আর হাসছে। তার গলার স্বরও ভিন্ন, যেন বড় কোনো মানুষ। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। দৌড়ে গিয়ে ওর হাত থেকে ছুরিটা নিয়ে ফেলে দিলাম। তখন আমার বাচ্চা এক অদ্ভুত ভঙ্গি করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যে দৃষ্টির বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার 1 বছর বয়সী বাচ্চা যে কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, তার এমন আচরণে আমি বেশ ভীতু হয়ে পড়লাম। ওকে নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। ঠিক যখনই আমি বাড়ির আঙিনা থেকে বেরোলাম, অমনি আমার বাচ্চা চোখ বুঝে আমার কাঁধে ঢলে পড়ল। তারপর আমি আমার মাকে ফোন দিই। মা আসতে আসতে সন্ধ্যা পার হয়ে যায়। মা এলে পরেই আমি বাড়িতে ঢুকি। মাকে সবটা খুলে বলার পর মা আমাকে সান্ত্বনা দেয় যে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কোনো মতে 2-4টা খেয়ে মায়ের সাথে শুয়ে পড়লাম। গত রাতের মতো সে রাতেও হঠাৎই মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘর পুরো অন্ধকার। পাশে হাতড়ে বুঝলাম কিছু একটা নেই। মাকে পেলাম, কিন্তু আমার বাচ্চা। এক ঝটকায় বিছানা থেকে উঠে লাইট জ্বাললাম। কোথাও নেই আমার বাচ্চা। আমাদের দুজনের মাঝখানে শুয়েছিল। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না তাকে। আমি তখন এদিক ওদিক খুঁজছি, কিন্তু দরজা তো বন্ধ ছিল, ওর তো বাইরে যাবার কথা না। আমি খাটের উপর বসে কাঁদছিলাম, আর ঠিক তখন একটা শীতল স্পর্শে আমি কিছুটা থমকে গেলাম। পেছন থেকে আমার গলায় একটা ধারালো ছুরি ধরে আছে কেউ। ধীরে ধীরে ঘুরে পেছনে তাকাতেই একটা ধাক্কা খেলাম। আমার বাচ্চা আমার গলায় ছুরি ধরে আছে। আমার সাথে সাথে তার হাত ধরে বসলাম আমি, কিন্তু ওইটুকু বাচ্চার হাতের জোরে আমি পেরে উঠছিলাম না। ঠিক তখন বাইরে থেকে আমার মা ঘরে ঢুকলো। এই দৃশ্য দেখে সে একটা হৃদয় বিতরক চিৎকার দিয়ে উঠল। দৌড়ে রান্নাঘর থেকে একটা ম্যাচ এনে আগুন জ্বালিয়ে ধরলো আম্মুর সামনে, আর সাথে সাথে আমার বাচ্চা আমার কোলে ঢলে পড়ল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সে রাতে সারা রাত জেগেছিলাম। পরদিন ফোনের মাধ্যমে আমার স্বামীকে সবটা জানাই। সে জানায় সে খুব দ্রুতই বাড়ি ফিরছে। সেদিন সকালেই আমার মা আমাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে দেখা করে। সব শুনে তান্ত্রিক আমাদের বাড়িতে আসতে রাজি হন। ওনাকে নিয়ে ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে যায়। তান্ত্রিক এসে প্রথমেই আমাদের পুরো বাড়িটা একবার ঘুরে দেখেন। তারপর ঘরে এসে আসন গেড়ে বসেন আর বলেন আমাদের বাড়িতে খুব খারাপ কিছু একটা আছে, তবে এটা এমনিতেই আসেনি, কেউ একজন এটাকে আমাদের উপরে লেলিয়ে দিয়েছে। আজ যদি তিনি না আসতেন তবে রাতেই হয়তো ভয়ানক কিছু একটা ঘটতে পারত। তান্ত্রিকের কথা মতো
আমরাও তার সাথে মাটিতে বসলাম। তারপর তিনি হাত জোর করে চোখ বুজে কি যেন সব মন্ত্র পড়লেন। কিছুক্ষণ পরেই আমাদের ঘরের পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে গেল। আমরা ঘামতে শুরু করলাম, আর হঠাৎ একটা শব্দে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো কেউ যেন রাগে ফুসফুস করতে করতে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমি মুখ তুলে সামনে তাকালাম, আর ঠিক তখন আমি যা দেখলাম তা দেখার কথা আমি কখনো ভাবতেও পারিনি। আমি দেখলাম একটা কালো ছায়ামূর্তি এসে তান্ত্রিকের পেছনে দাঁড়ালো। তার শরীর থেকে যেন আগুনের মতো তাপ বেরোচ্ছে। মুহূর্তের মধ্যেই সেই জিনিসটা আমার বাচ্চার উপরে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমি তান্ত্রিকের দিকে তাকালাম। তান্ত্রিক একটা আঙুল দিয়ে আমাকে ইশারা করল চুপ থাকার জন্য, আর সাথে সাথে আমার বাচ্চার গলাটাও টিপে ধরল। এটা দেখে আমি তো পাগল হয়ে গেলাম। আমি তান্ত্রিকের হাত ধরে টেনে তাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে একটা ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। আমি দেয়ালে ঘা খেয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার মা আমার মুখের সামনে ঝুঁকে আছেন। আমি ধর্মর করে উঠে বসলাম। মাকে জিজ্ঞেস করলাম আমার বাচ্চা কোথায়। মা হাত দিয়ে দেখালো যে সে ঘুমাচ্ছে, তার গলায় একটা কালো ছোপের মতো দাগ। তান্ত্রিক তখনও আমার বাচ্চার পাশে বসে আছে। তারপর তিনি আমাকে একটা মন্ত্রপুত তাবিজ দেখালেন, যেখানে অদ্ভুত সব লেখা ছিল। এটা আমাদের বাড়ির এক কোণায় পোতা ছিল। তিনি তখন জানান আমাদের উপর নাকি কালো জাদু করা হয়েছিল। সেই খারাপ জিনিসটা আমার বাচ্চার উপরে ভর করত। তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা সেই জিনিসটাকে আবারও তান্ত্রিক অন্ধকার জগতে পাঠিয়ে দিয়েছেন। তবে আমার ছেলের গলায় সে কালো ছোপটা আজও রয়ে গেছে। আগের মতো অতটা স্পষ্ট নয়। তান্ত্রিক বলেছিলেন একটা সময় ওটা মুছে যাবে। আমার স্বামী ফেরার পরে সবটা শুনে ওই প্রতিবেশীর নামে থানায় একটা মামলা করে। পুলিশ জেরার মুখে সেই বৃদ্ধা স্বীকার করেন যে তিনিই নাকি ওই কাজ করিয়েছিলেন। তবে এখন আমরা ভালো আছি, এরপর আর কোনো সমস্যা হয়নি। শাফিন ভাই, এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এখন আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা আজকের এপিসোডে আমার দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করে আমার এক বন্ধু তানভীর। তো 2016 সালে জব পারপাসে তানভীরের কুমিল্লা পোস্টিং হয়। তো কুমিল্লা শহরের কোনো একটা জায়গায় ও একটা বাসা পায়, সিঙ্গেল রুম, ছাদের উপরে। তো মূলত সেই বাসাটাকে বা সে যেখানে থাকতো সেটাকে নিয়ে এই সমস্যাটা ছিল। তো ও যে বাসাটায় উঠে সেটা ছিল 5 তলা ছাদের উপর একটা রুম। রুমটা বেশ বড় ছিল এবং ছাদের একটা কর্নারে ছিল। রুমের ভিতরেই ওয়াশরুম ছিল এবং একটা ছোট রান্নাঘরও ছিল। আর সিঁড়ি দিয়ে যে ছাদে ঢুকবে সেই দরজাটা ছিল ছাদের আরেকটা কর্নারে। ছাদটা বেশ বড় ছিল। তো ও যখন বাসাটা উঠবে তখন বাড়িওয়ালা বলে দিয়েছিল যে দেখো বাসাটা তো অনেকদিন খালি ছিল, আর আমি রুম পরিষ্কার করে দিয়েছি, রং করে দিব কয়েকদিন পরে, তুমি আপাতত উঠো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাও। তো তানভীর বলে যে প্রথম যেদিন সে বাসাটা উঠে শুয়ে সব পরিষ্কার করে জানালার পর্দা যখন লাগাতে যাবে, তার রুমে ছিল 2 সাইডে 2টা জানালা। সে খেয়াল করতেছে যে ঠিক পর্দার যেখানে ওই হুকগুলো থাকে, যে উপরে যেখানে পর্দার রিং যেখানে থাকে আর কি, তার ঠিক উপরে সে দেখতেছে যে সাদা ছোট কাগজে আরবি বা কিছু একটা হবে, মানে নকশা আকারে লেখা, মানে খুব ছোট ছোট করে লেখা, এবং সে স্পষ্ট বুঝতেছিল যে এটা কোনো আরবি নকশাই হবে এরকম লেখা। ঠিক সেম লেখা 2 জায়গায় 2 জানলাতে। তো এটা দেখে সে সঙ্গে সঙ্গে ভাবে যে হয়তো কি এখানে কোনো বদনজর আছে বা কি এরকম। সেগুলো ফলে একটু হালকা ভয় পায় এবং সে সঙ্গে সঙ্গে কাগজটা ছিঁড়ে ফেলে। এখান থেকে এই 2 জানালার উপর থেকে কাগজগুলো ওয়াল থেকে ছিঁড়ে ফেলে। তো গুছানো বা রুম গুছানোর একটা শেষ পর্যায়ে ওর কিছু বই ছিল, সে ওয়াশরুমের উপর একটা ছোট স্টোর রুম ছিল সেখানে রাখতে যাবে। তো স্টোর রুমে যখন সে বইয়ের ব্যাগটা ঢোকাতে যাবে, সে দেখতেছে কিছু গাছের মানে চিকন ডালপালা, এবং বেশি না, অল্প, বলতেছে 4-5টা এরকম ডালপালা চিকন দেখতেছি স্টোর রুমের একটা কর্নারে, এবং একটা ছোট বই পাইছি। ও বললো যে বইটা পাইছিলাম এরকম যে আমি ভাষাটা বুঝতেছিলাম না, কিন্তু বেশ নকশা ছিল বইটার মধ্যে, মানে এমন নকশা মনে হচ্ছে যে মানুষ আকৃতির বা কিছু হচ্ছে যে মানে পশু পাখির আকৃতির, বেশ কিছু নকশা ছিল, ভাষাগুলো বুঝতে পারতেছিলাম না। বলতেছে আমি এগুলো সব পেয়ে আমি ভাবছি যে আগের ভাড়াটা হয়তো ছিল, এগুলো আমি ফালাই দিচ্ছি, কিন্তু বইটা বলতেছে আমি একটু আমার ওই খাটের তোষকের নিচে রেখে দিয়েছিলাম। তো যেদিন এই মানে ওর বাসা উঠা হয় সেদিন প্রথম 2 দিন কোনো সমস্যা হয় না, কিন্তু তৃতীয় দিন ও বলে যে ও যখন রাতে ঘুমায়
রাতে 3টা কি সোয়া 3টার দিকে হঠাৎ করে একটা আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। ওর যে খাটটা ছিল, খাটটার ঠিক একটু সামনে ছিল একটা ডাইনিং টেবিল। তো ওর রুমের লাইট জ্বালায় দেখতেছে যে ওর একটা মেলামাইনের গ্লাস ছিল, এটাতে একটু পানি রাখছিল। ওই গ্লাসটা পানি সহ নিচে ফ্লোরে পড়ে আছে এবং এটা মানে মাত্র পড়ছে আমার দেখে মনে হচ্ছিল। এবং পানির যে জগটা ছিল সে দেখে যে জগটাতে পানি এখনো কাঁপতেছে, মানে এমন হতে পারে যে মাত্র কেউ জগটা রাখছে, এর জন্য পানিটা একবার জগে মানে কাঁপতেছিল। তো তানভীর যেটা বলে যে ও ভাবে যে ভূমিকম্প হয়েছে নাকি, ও তো টিভি খুলে এবং দেখতেছে কোনো নিউজ নাই, ও নাকি 15-20 মিনিট টিভি নিউজ দেখতেছিল যে কোনো ভূমিকম্প হয়েছে নাকি দেখবে, দেখতেছে না, এরকম কিছুই না। তো সেদিন ও খানিকটা একটু ভয় পায়, তবুও মানে সাহস দেখে রাতে ওই লাইট জ্বালায় ঘুমায় যায়। ও যেটা বলে যে ওর রুমের বাইরে মানে ছাদের দিকে একটা লাইটের পয়েন্ট ছিল, কিন্তু সেখানে সে কখনো লাইট লাগাইতো না, বা ওর লাগানো ছিল না সেই লাইট, বাইরে লাইট লাগানো ছিল, লাইটটা লাগানো ছিল ছাদের আরেকটা কর্নারে, যেখানে মেইন গেট মানে ছাদে যে ঢুকে সেখানে ওখানে লাইটটা কর্নার লাগানো ছিল। তো ওর রুমের যতটুকু আলো আসতো ওই বাইরে থেকে আবছা আবছা এরকম আলোই আসতো। যাক, এরকম ওর বাসার 3য় দিনেতে এই সমস্যাটা পার হয়। তো 4র্থ দিন ঠিক সেম, সে রাতে যখন ঘুমাতে যাবে, ও বলে যে ও যখন ঘুমাচ্ছিল ভোর এরকম ঠিক এরকম 3:30-4টার দিকে ওর একটু মানে চাদর গায়ে দিয়ে সবসময় ঘুমাতো, ও দেখতেছে একটু ঠান্ডা লাগতেছে, মানে মনে হচ্ছে যে ওর গায়ের উপর চাদর নাই। ঠিকই ও যখন দেখে চাদর নাই, সঙ্গে সঙ্গে অন্ধকারে ওই আবছা আলোতে বাইরে থেকে যে আবছা আলো ছিল ও চাদর খুলতেছে, খাটের মধ্যে দেখে নাই। তো সঙ্গে সঙ্গে আবার সে লাইটটা জ্বালায় দেখতেছে যে ওর চাদরটা মানে কুচকানো অবস্থায়, মানে এমনভাবে মোড়ায় রাখছে যে অনেক সময় হয় কি যে কাপড় ধোয়ার সময় আমরা কাপড়গুলাকে এরকম একটু মোড়ায় ফাড়ায় রাখি না একটা কর্নার, এরকম হয়। ও দেখছে ওর চাদরটা ঠিক মেইন যে দরজাটা রুমের ছাদের দিকে যে মেইন দরজাটা যে দরজা ঢুকবে সেইখানে এই চাদরটা মোড়ানো অবস্থা। এমন যদি হইতো যে হ্যাঁ, ও বলতেছে এমন যদি চাদরটা বাতাসে পড়ে গেছে তাহলে বুঝতাম, কিন্তু মোড়ানো অবস্থা এটা, যেটা আমি কখনোই করতাম না। তো এটা দেখার পর তানভীর কিছুটা ওর মানে আজকে একটু মানে একটু ভয় লাগে। তো ও কোনোরকম আবার লাইট জ্বালায় ঘুমায় যায় এবং সে পরের দিন কোনো একটা কাজে ঢাকা যাবে। তো ঢাকা যায় শনিবার দিন আবার সে যখন ব্যাক করে, শনিবার ও বলে যে আমি শনিবার দিন ব্যাক করব মানে সন্ধ্যার দিকে ঢাকা থেকে। তো ওই রুমের দরজা খুলেই দেখতেছে নাকি সে যে ওর চাদর মানে রুমটা নাকি সম্পূর্ণ গুছানো ছিল, সে দেখতেছে যে ওর একটা পর্দায় একটু ছিঁড়া, মানে লম্বা একটু ছিঁড়া, মানে টান দিকে ছিঁড়ে রাখছে, এবং তার যে বিছানার চাদরটা ছিল সেটা বেশ অগোছালো ছিল। এবং তামির বলে যে এই চাবি আমি ছাড়া কারো কাছে ছিল না, এমন না যে বাইরে থেকে কেউ আসবে, তাহলে আমার সবই ঠিক ছিল। তো আমি এটা দেখার পর সে বলে যে সেদিন আমার বেশ ভয় লাগছে, এবং সে নাকি তখন বলে যে তার অফিসের এক কর্মচারী ছিল, তাকে সে ডাক দেয় এবং ডাক দিয়ে বলতেছে যে এরকম ছেলেটার নাম ছিল সুমন। তো সুমনকে ডাক দিয়ে বলতে, সুমন তুমি আজকে একটু আমার সাথে থাকবা, আমি একটু অসুস্থ আছি, একটু থাকো আমার সাথে। কি ঘটনা ঘটছে এগুলো বলে না। সুমন নাকি সেদিন প্রায় রাত এরকম 9:30-9টার দিকে এসে পড়ে ওনার বাসায়। তো এসে পড়ার পর তো এরকম থাকে। তো সুমন আসার পরে মানে তানভীর নাকি বলছে একটু সাহস পায়, এবং সে ওই রাত্রে 11টা-11:30 বাজবে তখন নাকি এরকম তানভীর বলতেছে যে আমি বাইরে মোবাইলে কথা বলতেছিলাম আর গান শুনতেছিলাম, এরকম মোবাইল নিয়ে কাজ করতেছিলাম, ছাদের মধ্যে হাঁটতেছি। তো সুমন ভিতরের রুমে আমার টিভি দেখতেছে। ঠিক সুমন একটা জোরে ডাক দিয়ে বলতেছে যে তানভীর ভাই তাড়াতাড়ি একটু এদিকে আসেন। তো তানভীর সরাসরি যায়, রুমে গিয়ে দেখতেছে যে সুমন বলতেছে যে ভাইয়া দেখেন আমি টিভি দেখতেছিলাম এক নজরে, ঠিক আছে, হঠাৎ করে গ্লাসটা পড়ে গেল, ভূমিকম্প হয়েছে নাকি। তখন তো তানভীর বুঝে যায় যে কিছু একটা সমস্যা এখানে ঘটছে। তখন তানভীর বলতেছে সুমনকে যে কি হয়েছে, সে আমি বলতে পারবো না, আমি যখন ওই টিভি দেখতেছিলাম হঠাৎ করে দেখলাম যে গ্লাসটা পড়ে গেছে। পড়ে যাওয়ার তো কথা না, আর গ্লাসে তো পানি ছিল, ভারী গ্লাস কিভাবে পড়ে। তখন তানভীর কিছু বলে না, টনমন করে সে বলছে ঠিক আছে বাদ দাও, হয়তো এমনি পড়ে গেছে, কোনো কিছু ধাক্কা খেয়েছে, বাদ দাও, যাই হোক শুয়ে পড়ি, আমরা শুয়ে পড়বে সবার মতো, শুয়ে পড়ো তুমি। তানভীর ওইরকম দরজা লাগায়, পরে ভিতরে এসে ওরা ওই রাত্রে এরকম তখন শুয়ে পড়বে। তো দুজনে ঘুমায় যাবে। তো ঘুমায় যাওয়ার পর সেই রাতে কিছু হয় না। তো দ্বিতীয় দিন আবার সুমন জিজ্ঞেস করতেছে ভাই আজকে কি আপনার এখানে থাকা লাগবে। তো আমি বলতেছে হ্যাঁ আসো, সমস্যা নাই। সেই রাতে যেটা হয় যে ওনারা দুইজনেই ভিতরে নাকি ছিল। তো ঠিক রাতে ওনারা ওই 12টা-12:30 দিকে টিভি দেখতেছিল। তো ছাদে মানে মনে হচ্ছিল কি যে কেউ হাঁটতেছে, মানে হাঁটাহাঁটি করতেছে। তখন তানভীর ভাই সুমনকে বলতেছে যে আচ্ছা দেখি বাইরের গেটটার আগে আসছি নাকি, নিচের থেকে লোকজন এসে আবার হাঁটাহাঁটি করে নাকি দেখি। তো তখন মানে ভালোই হাঁটাহাঁটির আওয়াজ আসতেছিল, বাট গিয়ে দেখতেছে যে না, মেইন যে গেটটা ছাদ দিয়ে ওঠার যে গেট, মানে বাইরে থেকে যে উঠবে যে গেটটা, ওইটা দেখতেছে আটকানো।
ওদের মনে তখন এরকম খারাপ মানে ভয়ের কিছু এরকম তামির ভাই বা সুমন ওনাদের মধ্যে ছিল না, কিন্তু স্পষ্ট নাকি হাঁটাহাঁটির আওয়াজ পাচ্ছিল এরকম। আবার এই চেক করে আসার পর আবার যখন শোয় তখন এবার হচ্ছে মানে লাফাচ্ছিল এমন একটা আওয়াজ বাইরে থেকে আসতেছে, এবং বিল্ডিংয়ের মধ্যে কেউ লাফাচ্ছে এরকম। তানভীর এবং ওই সেই সুমন ওরা আবার দুজনে যায়, গিয়ে দেখতেছে যে কিছুই নাই। তো তাই একটু তখন ওই সুমন হাসতেছে যে আপনার পাশে কি কোনো সমস্যা আছে নাকি, এরকম হচ্ছে কেন। তো এটা বলার পর ওরা রুমে এসে পড়ে। তো ফজরের নামাজ পড়তে যখন নাকি সুমন এবং তানভীর ওরা উঠবে, তো উঠার একটা পর্যায়ে মানে সুমন নাকি ভাবতেছিল যে নামাজ পড়ার পর একটু ছাদে হাঁটবে আর কি। সে যখন ছাদে হাঁটতে যাবে তখন তানভীরকে আবার জোরে ডাক দিতেছে যে ভাই এগুলো একটু দেখে যান তো কি হয়েছে। সুমন এবং তানভীর না গিয়ে দেখে যে পুরোটা ছাদে মানে গুঁড়া গুঁড়া মাটি দিয়ে ভরা, মানে মনে হচ্ছে ছাদটাকে ভরায় রাখছে। মানে ওই টবের মধ্যে যেরকম মাটি থাকে বা মানে নর্মাল গাছ লাগা যেরকম মাটি গুঁড়া গুঁড়া থাকে এরকম পুরোটা ছাদে এরকম ভরানো। এবং এটা দেখার পর তো তানভীরের মানে বেশ ভয় লাগে এবং সে বুঝে যায় যে না, ছাদে কিছু একটা সমস্যা আছে। কারণ সুমন এবং তানভীর ওদের একটাই কথা যে রাতেও তো আমরা ছাদের দরজা চেক করলাম তো কিছু ছিল না, এখন এই গুঁড়া গুঁড়া মাটি পুরো ছাদে, এত বড় ছাদ ভরাই দিছে পুরো, আর এত মাটি এখান থেকে আসলো কীভাবে। এটা দেখার পর ওই সুমন এবং তানভীর ওরা নাকি সকালে যে অফিস যাওয়ার আগে বাড়িওয়ালাকে ডাকে এবং ডেকে এনে রুমে বসে এবং বাড়িওয়ালাকে বলতেছে সুমন যে আঙ্কেল আপনি তো আমার ভাই তো এখানে থাকে, কোনো সমস্যা হয়েছে নাকি। অনেক রিকোয়েস্ট করে যে বাসায় কোনো সমস্যা আছে নাকি বা হয়েছে নাকি একটু দেখেন না। তো তানভীরকে বলে বাড়িওয়ালা যে দেখো কোনো সমস্যা হয় নাই, কিন্তু তোমার এই যে জানলা দুইটা আছে এটার উপরে ছোটো ছোটো আরবি লেখা ছিল, এগুলো তুমি ছিঁড়ে ফেলছো নাকি, কই এগুলা। কে বলছে এগুলো আঙ্কেল আমি ফালাই দিছি, এগুলা আমি বিশ্বাস করি না, কি কি লাগাইছে বলতেছে। তখন সে বাড়িওয়ালা যে দেখো কেউ লাগায় নাই, সমস্যাটা হচ্ছে যে 3 বছর আগে আমার এখানে একটা ছেলে থাকতো, তো সেই ছেলেটার নিয়ে একটু সমস্যা হয়েছিল দেখেই পরবর্তী ভাড়াটিয়াগুলো কিছু সমস্যা ফিল করতো, তাই আরবি লেখাগুলো লাগা রাখছিলাম। তো এখন যেটা হয়েছে যে মানে তুমি এটা ছিঁড়তে গেলা কি, মানে হুট করে তুমি ছিঁড়তে গেলা কেন, কি হয়েছে। তখন সে বাড়িওয়ালা বলতেছে যে একটা ছেলে ছিল, সেই ছেলেটার নাম ছিল মোস্তাফিজ। তো সেই ছেলেটা নাকি এখানে কুমিল্লা কোনো একটা কলেজে সে পড়তো এবং সেই বাসাটায় একটা রুম নিয়ে থাকতো। তো সে নাকি একটু মানে উল্টাপাল্টা টাইপের ছেলে ছিল, মানে বাড়ির নাকি প্রায় দেখতো ছাদে সে বিড়ি সিগারেট খাচ্ছে এবং সে নাকি একটু ড্রিঙ্কস করলে মানে মতের মানে বোতলগুলো এগুলো ফালায় রাখতো। তো বাড়ির একটা পর্যায়ে ঠিক করেছে ওকে মানে বাসা ছেড়ে দিতে হবে এবং ওকে বলেও দেয় যে তুমি বাসা ছেড়ে দাও, 1 মাসের মধ্যে এখানে থাকবা না, তোমার চালচলন ভালো না। তো বাড়িওয়ালা বলে যে মোস্তাফিজকে নাকি এটা বলার পর হঠাৎ করেই 5-10 দিনের মধ্যে দেখতেছে মোস্তাফিজের মধ্যে অনেক চেঞ্জ মানে দেখতেছে ছেলে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া শুরু করে, এই 5 তলার থেকে ছাদ থেকে নেমে এগুলো নাকি 5 ওয়াক্ত মানে ফজর সহ এরকম 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে। এবং বাড়িওয়ালা প্রায় সময় ছাদে এসে দেখতো যে সে কোরআন তেলাওয়াত করতেছে, আরবি পড়তেছে, মানে এরকম পুরা চেঞ্জ। তো বাড়িওয়ালা বলতেছে যে সে ছেলেটা এরকম চেঞ্জ দেখে পরে আমি বুঝলাম যে না ও হয়তো পরিবর্তন হয়েছে, তখন ওকে বলি যে না থাক, বাসাটা চেঞ্জ করা লাগবে না। এটা ঘটার পরে ওই ছেলেটা একটু দেখলাম তো অন্য মানুষ হয়ে গেছে, মানে ও এতটাই ইসলামের প্রতি মানে ও চলে গেছিল যে ও আসলে নামাজ কালাম পড়তো ঠিক আছে, কিন্তু ও বাসার থেকে দেখতাম যে খুব একটা খেয়াল করে বের হইতো না, সারাদিন এরকম বাসা থাকতো। তো একদিন ওই সুমন ওকে নাকি মানে এরকম বাসা থেকে যখন বের হচ্ছে না, ওকে তাড়াতাড়ি বাড়িওয়ালা অনেক যে মানে খেয়াল করছে বের হয় না, 2-3 দিনে দেখা যায় ওর রুমে এসে নক করতেছিল। নক করা একটা পর্যায়ে সেই বাড়িওয়ালা যখন দেখে যে সুমন দরজা খুলে না বা কোনো মানে সারা শব্দ নাই, তখন ওরা নাকি দরজাটা ভেঙে দেখতেছে সুমন মানে বাসায় পুরো সেন্সেস অবস্থায় পড়ে আছে এবং ওর রুমে অনেক কিছু পাওয়া গেছিলো, যে ওই কিছু তাবিজ বলো বা যে তাবিজ নক এরকম কিছু ওর আশেপাশে পাওয়া গেছিলো। এবং ওকে তারপর সেই বাসা থেকে বাড়িওয়ালা মানে মোটামুটি বিভিন্নভাবে বুঝায় বলে যাবো তুমি আপাতত যাও, আমি বাসাটা আমার ছেলে থাকবে, অন্য ফ্যামিলি মেম্বার থাকবে, তুমি চলে যাও। তারপর তো সুমন চলেই গেছিলো। তো এরপরে 2টা ভাড়াটি আসছিলো, ওরা সর্বোচ্চ 10 দিনের বেশি থাকতে পারে নাই, ওরা নাকি বাসা উল্টাপাল্টা কি দেখতো। তো তারপরে এরকম বলতেছে এরকম 2টা ভাড়াটি আসার পরে আমি যখন দেখলাম সমস্যা আছে বাসার রুমটার মধ্যে, তখন সে বাড়িওয়ালা বলে যে আমি একটা হুজুর আনছিলাম। তো হুজুর আনার পরে অনেক মানে প্রথম হুজুর আনার পর সে ধরতে পারে না, এরকম 2-3টা হুজুর আনার পরে একটা পরিচিত হুজুর আছে মসজিদের ইমাম নাকি এরকম পরিচিত, তো উনি আসে, সেই হুজুর আসার পর বলতেছে দেখেন এখানে যে আগে যে ছেলেটা থাকতো সে উল্টাপাল্টা কাজ করতো, সে হয়তো নিজের থেকে মানে কোনো একটা চক্রে পড়ে গেছিলো বা যেটাই হয়েছে ও মানে খারাপ কিছু এখানে আনতে চাইছিল, হতে পারে জিন বা পথ জিন এখানে আনতে চাইছিল, কোনো একটা তাবিষ্ট না বা এরকম কিছু করতো, ওর মধ্যে অবস্থা হয়ে গেছিলো। তো এখানে আসলে আপনার কিছু জিনের চলাচল আছে, তো এই জায়গাটা বন্ধ করে দিতে হবে। তো তারপর সে বাড়িওয়ালা বলে যে আমি ছাদটা পুরো বন্ধ করে দিয়েছিলাম
এবং এখানে কিছু আরবির নকশা লিখে রাখছিলাম। তোমার হয়তো আমি ভাবছিলাম যে তুমি হয়তো এগুলো ছিঁড়বা না বা তোমার এদিকে নজর যাবে না, তুমি যে এত ছোটো কাগজ এগুলো ছিঁড়ে ফেলছো আমি খেয়াল করি নাই। তো তারপরেও বলতেছে যে একটা ভাড়াটা 2-3 মাস ছিল, ওর কোনো সমস্যা হয় নাই, কিন্তু ব্যক্তিগত কারণে চলে গেছিলো। তারপর তো তুমি উঠলা, সেই তানভীরকে বলতেছে। তো যেহেতু তুমি হয়তো ওই আর লেখাগুলো ছিঁড়ে ফেলছো দেখে হয়তো সমস্যাগুলো ফেস করছো, যে এই সমস্যাগুলো তুমি বলতেছো হয়েছে তোমার মধ্যে বা দেখছো তুমি এরকম। তো যাই হোক, তোমার আমি আবার হুজুরের নিয়ে এগুলো বন্ধ করে দিচ্ছি। তো তানভীর বলে যে ভাই, এলাকে বলে যে আঙ্কেল আমার হুজুর আনার দরকার নাই, আমি দরকারে চলেই যাব, কারণ এরকম রিস্কে বা ভয়ে আমি থাকতে পারবো না। তো তানভীর আমাকে এটাই শেয়ার করে যে ওই বাসাটা ওই ঘটনাটা ঘটছিল, এটাই আপনাদেরকে বলা। আর যেটা বলে তানভীর যে এরপরে আর ওইরকম ওখানে ওর ওই এলাকাতে সিঙ্গেল রুমও থাকেই না, আলাদা থাকে, এই আর কি, এটাই ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কুমিল্লা থেকে সাব্বির ভাইয়া। তো সাব্বির ভাইয়া যে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন, এই ঘটনাটি ঘটে তার চাচাতো ভাইয়ের সাথে। সেই চাচাতো ভাই তাদের গ্রামে একটা বাড়ি ছিল এবং তারা আর কি ঢাকা শহরে থাকতো। তো সে সময় তারা আর কি মানে এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 15 বছর আগেরকার ঘটনা। তিনি আমাকে যেভাবে বলছে আমি সেভাবে বলতেছি যে তারা যখন এই শহর থেকে গ্রামে ঈদে বা ছুটিতে করে বাসায় যাইতো, মানে তাদের শহরের কি একটা বাসা ছিল এবং তাদের গ্রামেও বাসা ছিল, মাঝে মধ্যে আর কি গ্রামে ঘুরতে যাইতো। তো তাদের এই যে সাব্বির ভাইয়েরা তারাও যখন গ্রাম থেকে শহরে যাইতো, তারা আর কি তাদের ওই বড় ভাইয়ের বাসায়, চাচাতো ভাইয়ের বাসায় যাইতো। কিন্তু একদিন হঠাৎ করে সেই চাচাতো ভাইয়েরা মানে তাদের বাসাটা কিন্তু পড়ে থাকে একদম, এবং এই সাব্বির ভাইয়েরা তাদের বাসার থেকে একটু দূরে আর কি বাসা নেয়, মানে বাড়ি করে কয়েক বছর পর। তো যখন এরকম করে বাড়ি করে তখন সাব্বির তার চাচাতো ভাইয়েরা কখন আসে বা যখন ওদের বাসা যায় বা কথা বললে আর কি জানা যায় যে তারা আসছে গ্রামে। তো একদিন হঠাৎ করে তাদের যে একটা পুরান বাড়ি ছিল সেই বাড়িতে তারা আর কি হঠাৎ করে না বলে চলে যায়, এবং তারা যখন এই বাড়িতে যাওয়ার 1 বছর আগে এই বাড়িতে একটা বাড়ির পাশে একটা মানে ডিগি ছিল, যেটাকে বলে বাড়ির পাশে মানে গ্রামে যেরকম ডিগি থাকে সেরকম একটা ডিগি ছিল। সেই ডিগিতে একটা মেয়েকে মেরে আর কি পানিতে ফালায় রাখছিল মোটামুটি 1 মাস। এই সাব্বির ভাইয়ের চাচাতো ভাই তাদেরকে শেয়ার করে নাই, কারণ আইনি জটিলতার কারণে তারা আর কি গ্রামবাসীরা শেয়ার করে নেই এই কথাগুলো। গ্রামের লোক যখন এরকম দেখার পর আর কি লাশটাকে দাফন করে দেওয়া হয়। যেহেতু অপরিচিত বা এরকম দাফন করে দেওয়া হয়, মেম্বার চ্যানেল বলে যে দাফন করে দেওয়ার কোনো সমস্যা নাই, কারণ আইনি জটিলতার কারণে হয়তো কেউ এখানে জড়িত হতে পারতো, কেউ এই জন্য এরকম করে বলে। তো সাব্বির ভাইয়ের এই চাচাতো ভাই হঠাৎ করে একদিন যখন বাসায় চলে যায়, যাওয়ার পর দেখে যে বাসাটা একদম নোংরা হয়ে পড়ে আছে এবং তাদের বাড়িটা কিন্তু অনেকটা বড়, আশেপাশে ঘাস জঙ্গল দিয়ে ভরে গেছে একদম বাড়িটা। তারা যখন দিনের বেলা গেছে, সো বাসায় ঢুকতে মানে পরিষ্কার করতে মিলতে রাত 1-2টা বেজে গেছে। সেদিন আর কি ওইভাবেই কোনোভাবে আর কি ঘুমাইছে, বিছানা ঠিক করে ঘুমাইছে। পরের দিন তারা বাসাটা পরিষ্কার করলো বাড়ির ভেতরে এবং পুকুরের দিকে আর কি পরিষ্কার করতেছে সব কিছু, যেহেতু 1 মাসের মতো থাকবে গ্রামে, এই জন্য আর কি তারা পরিষ্কার করতেছে। যখন পরিষ্কার করতেছে সে সময় হঠাৎ করে একবার এই সাব্বির ভাই একটা সাপ দেখতে পায়। এটা দেখে আর কি সাব্বির ভাইয়ের চাচাতো ভাই আর কি সাপটা দেখতে পেয়ে ভয় পায়। সে আবার ওই জঙ্গলগুলো না কেটে সে আবার ভাবছিল যে মাছ ধরবে, এই জন্য আর কি কাটতেছিল। অর্ধেকগুলো কাটাই হয়েছে, পরবর্তীতে সে আর কাটে নাই। আর সাব্বির ভাইয়েরাও তাদেরকে জানাই নাই যে এই বাড়িতে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে বা এরকম কিছু, কেউ আর কি গ্রামবাসী কেউ বলে নাই তাদেরকে। তো পরে যখন রাত হয়েছে, রাত হওয়ার পর তাদের বাসায় খাওয়া দাওয়া করে সবাই আর কি ঘুমাইছে। সাব্বির ভাইয়ের চাচাতো ভাই আবার একটা টর্চ লাইট নিয়ে সে বাইরে হয়েছে
একটা আওয়াজ শুনতে পাচ্ছিল, কান্নার আওয়াজ। সে হয়তো ভাবছিল যে কেউ হয়তো বাইরে ডাকতেছে, সেটা ভেবে আর কি উনি বাইরে হয়েছে। দরজা খুলে যখন বাইরে হয়েছে দেখে যে কেউ নাই। সে আবার ঘুমাইছে। ঘুমানোর পর সে আবার শুনতে পাচ্ছে যে কান্নার আওয়াজ। তিনি আবার লাইটটা নিয়ে একটি লাঠি নিয়ে বাইরে হয়েছে। বাইর হয়ে পাশে একটা পুরনো খোসা ছিল, সেই খোসাটা নিয়ে আর কি বাইর হয়েছে। এবার বাইর হয়ে সে আর ভাবছিল যে হয়তো কেউ শয়তানি করে তো ভয় দেখাবো, এভাবে। তো সে আবার খুঁজতেছে আশেপাশে, খুঁজতে এই যে ডিগিটা ছিল, ডিগির পাশে চলে আসছে। আসার পর সে লাইট দিয়ে দেখতে পাচ্ছে যে একটা গ্লাস কাপ মাছ, মানে বড় একটা মাছ, মানে পাশেই, মাছটাকে হানতে পারবে আর কি, এরকম একটা পরিস্থিতি। তো তিনি আবার কি করছে, মাছটাকে হানার জন্য সে খোসা দিয়ে ঢেল মারছে মাছটাকে, এবং লাগছেও মাছটাকে। সে স্পষ্ট দেখছে যে মাছটাকে লাগছে। তো যেহেতু উঁচু থেকে মারছে ঢিলটা, মাছটা তো নিচে, মাছটা একটু মানে ওই পানি যেখানে ছিল ওইখান থেকে একটু দূরে আর কি, মাঝখানের দিকে গেছে, খোসার ডেরাটা দেখা যাচ্ছে। সে সময় আর কি ওই সাব্বির ভাইয়ের বড় ভাই, তিনার নামটা বলতে মানা করছে বিদায় আর কি বলতেছি না। তো তিনি আবার ওই পানিতে একাই লাইটটা নিচে রেখে, এবং সে আর কি লঙ্গি পরা ছিল, লঙ্গিটা কাছনি করে পানিতে নামে। যখন পানিতে নামার পর সে একটা পানিতে একটা আলাদা একটা ফিল পাচ্ছে যে পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা, কিন্তু সে সময় প্রচুর পরিমাণে গরম, পানিটা হিট থাকার কথা। সে সময় এতটা পরিমাণে ঠান্ডা পানিটা যা বলার বাইরে, মনে হচ্ছে শীতের দিন। তো সে আবার কি করছে যে মাছটাকে ধরতে গেছে, যাতে মাছটাকে ধরে সে পরের দিন আর কি তারা সবাই খেতে পারে। তো ডিগিটা কিন্তু মোটামুটি একটু বড়ই ছিল এবং গভীরও ছিল। যখনই সে মাঝখানে গেছে, এবং তারা কয়েক বছর আগে এসে আর কি ডিগিটার মাঝখানে দিকে একটু মাটি কাটা হয় এবং অথাও পানি হয়ে যায়। তো সে আবার নামতে ওই অথাও পানির দিকে চলে গেছে। যাওয়ার পর উনি যে জায়গাটায় গেল, যে খোসার ডেরাটা ধরার সাথে সাথে ওনাকে চুবানি খাওয়া শুরু হয়ে গেল ওনার। মানে ওখানে উনি আর কি পানিতে একাই ডুবতেছে, একাই উঠতেছে। তো যখন পানিতে ডুবতেছে উঠতেছে এরকম করে, সে সাঁতারও কাটতে পারতেছে না, একটু পানি খাইছে অনেক, মানে মোটামুটি 2-3 মিনিট পানি খাইছে। খাওয়ার পর সে আবার বাড়ির দিকে জোরে জোরে চিল্লাচ্ছে। তো সবাই তো ঘুমাইছে, তখন রাত প্রায় 1টা নাগাদ বাজে। তো পাশে আবার একটা বাড়ি ছিল, সেই বাড়িওয়ালা সে ভাবছে যে হয়তো কেউ এখানে কান্না করতেছে বা এরকম, যেহেতু এরা বাসায় আসছে হয়তো তাদের সাথে কিছু অদ্ভুত মানে ঘটনা ঘটতেও পারে। তো তিনি আবার কি করছে, সাথে সাথে বাইরে হয়ে আসছে। আসার পর তিনি দেখে যে ইনি আর কি পানি খাচ্ছে। তো ইনার বোঝার বাকি ছিল না যে এই ডিগিতে এত রাতে নামার কারণ বা এরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। সে আবার কি করছে, বাড়ির থেকে দৌড় দিয়ে একটা লাঠি নিয়ে আসছে এবং মানে কোটার মতো কোঞ্চা, সেটা দিছে ওনাকে, দূর থেকে ঢেলে দিছে। পরে উনি ওইটা ধরে যখন উঠতে পারতেছে না, পরে ইনি আবার নামার পর ওনাকে টেনে তুলছে। তোলার পর তিনাকে বলা হয় যে তুমি কেন ওইখানে নামছিলে। সে বলে যে আমি একটা মাছ আনলাম, মাছটা আর কি ওইখানে গেছে দেখে আমি ধরতে গেছি, এবং মাছটাকে উপর দেখছি যে ওপর মানে গেছে, আটকা পড়ছে স্যার, এই জন্য আর কি নামছিলাম। তো তিনি আবার ওনাকে কিছু না বলে উনি আর কি চলে যায়, এবং খোঁজাতে কোনো মাছ ছিল না। আবার অদ্ভুত ধরনের একটা পরিস্থিতি। সেই সাব্বির ভাইয়ের ভাই যখন বাসায় গেল, বাসায় যে এবং সবাইকে বলে বিষয়গুলো, বলার পর তার যে বোন ছিল সে আবার বলে যে আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তো পরের দিন সকালবেলা পরে সাব্বির ভাইদেরকে ডাকা হয়। ডাকার পরে বলে যে বাড়িতে এরকম অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেছে, কারণ কি বা এরকম হতে পারে কিসের জন্য। তো তখন তারা বলে যে কিছুদিন আগে এখানে একটা মেয়ের লাশ পাওয়া যায়, এবং সেই মেয়েটাকে এখানে মেরে ফেলে রাখছিল কি জানে। এটা শুনে তাদের পরিবারের সবারই শক লেগে গেছে একদম। তারা একটা শক খেয়ে গেল। সেদিন তারা কোনোভাবে
মানে সেদিনে উনি ঢাকা যাবে এরকম একটা পরিস্থিতি সবাই মিলে আর কি নিল। তো তারা আবার বললো যদি আজকে আবার এরকম না হয় তাহলে না যাই। তো সেদিন আবার ওই জন্য আর কি আজকে আবার রাত্রিকালীন সময় ওরা থাকবে এখানে। সাব্বির ভাইদেরকে বলছে যে আপনারা এখানে থাকেন, মনে যদি সমস্যা হতে পারে বা হয়তো খারাপ ঘটনা হতে পারে। তো ইনার যে বোন ছিল, এই বোন আবার রাত্রিকালীন সময় একাই একাই উঠে বারান্দা বাইরেছে। বারান্দার দিকে দেখা যাচ্ছে সে গেট খুলে বাইরে হয়েছে, বাইরে হয়ে সে একাই যাচ্ছে। এই বিষয়টা আবার এই সাব্বির ভাই দেখে। সাব্বির ভাই এর বোঝার বাকি ছিল না যে এর কোনো একটা খারাপ কিছু ঘটছে বা ইনি এবার পাশে পাশে যাচ্ছে। যখন পাশে পাশে যে দেখে যে এ পুকুরের দিকে যাচ্ছে, তার দৌড় দিয়ে যে সাব্বির ভাই ওনার হাতটা ধরে। হাতটা ধরার পরে পরে ওনাকে বলা হয় যে তুমি এখানে কি করতেছ। সে যখন হুঁশ ফিরে পায় বলে যে আমি এখানে কেন, আমি তো ঘুমাইছিলাম। তো সাব্বির ভাই বলে যে আচ্ছা তুমি যাও। সে আবার যে ঘুমায়। তো পরের দিন তারা কবিরাজের কাছে যায় এ বাড়ির বিষয়ে কথা বলার জন্য, কারণ তাদের তো গ্রামে আসতেই হতো প্রায়। তো কবিরাজ বলে যে যে মেয়েটাকে এখানে মারা হয়েছে তার আত্মাটা এবার বাড়ির ভেতরেই এখনো বন্দি, সে কখনো এ বাড়ি থেকে যাইতে চাচ্ছে না, এবং আপনারা পারলে বাড়িটা ছেড়ে দেন বা বিক্রি করে দিলে ভালো হবে, কারণ যেহেতু এরকম খারাপ কাজ হচ্ছে। তো তারা আবার বিক্রি না করে আবার বললো যে কিভাবে এটাকে সরানো যায়। তো তারা বলে যে লাশটাকে যেহেতু এভাবে মারা হয়, আপনারা পুলিশকে জানালে বিষয়টা ভালো হতো, কিন্তু সে লাশটা চাচ্ছে যে তার আসামিকে যাতে ধরা হয় বা এরকম একটা পরিস্থিতি। তো যখন এরকম করে বলা হয়, বলার পর তারা বলে যে আচ্ছা ঠিক আছে আমরা বিষয়টা দেখতেছি। তো তারা আরেকজন কবিরাজের কাছে যায় এবং তারা কিছু তাবিজ দেয়, বাড়িটা বন্ধ করে দেয়, এবং আশেপাশে যেহেতু কিছু খারাপ কাজ ঘটতো সেই বিষয়গুলো যাতে আর না ঘটে। তো আসলে পরবর্তীতে এই বাড়িতে আর কোনো ভৌতিক কিছু ঘটে নাই। তারা পরবর্তীতে 15 দিন মতো থেকে বাড়ি থেকে চলে যায়। এবং যে সাব্বির ভাই ছিল, সাব্বির ভাই বলে যেটা যে তাদের আর কোনো ক্ষতি হয় নাই, বাট এলাকায়ও কিছুদিন পর পর কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল এই বাড়ি থেকে। বাট এখন আর কোনো সমস্যা নাই। তো এটাই ছিল ঘটনা সাব্বির ভাইয়ের। তো যদি ঘটনাটি ভালো লাগে থাকে অবশ্যই লিসেনাররা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এটি একটি সত্যি ঘটনা এবং সাব্বির ভাই আমাকে নিজেই শেয়ার করেছেন তার চাচাতো ভাইয়ের ঘটনা। তো অবশ্যই সাব্বির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই এই ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে মালয়েশিয়া থেকে পাঠিয়েছেন সাদাফ সারার অর্থ। উনি একজন মেডিকেল স্টুডেন্ট, মালয়েশিয়ার সুবাং জায়া নামক স্থানে অবস্থিত টেইলর্স স্কুল অফ মেডিসিনে MBBS বিষয়ে অধ্যয়নরত আছেন। আর উনি একদম শুরু থেকেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন। উনি যে ঘটনাটি মূলত পাঠিয়েছেন এটি ওনার এক বন্ধুর কাছ থেকে শোনা, আর ঘটনাটি ঘটার সময় সেই বন্ধুটি নিজেও উপস্থিত ছিল। ঘটনাটি তার বা তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা নয়, তবে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা। আর এই ঘটনাটির চাক্ষুষ দর্শক অনেকেই ছিলেন। উনি যে বন্ধুর কথা বলেছেন তার নাম হচ্ছে ইরফান। আর ইরফানের সাথে পরিচয় মালয়েশিয়াতে যাওয়ার পরেই 2022 সালের শুরুর দিকে ইরফানের সাথে ওনার পরিচয়। আর ঘটনাটি যখন ঘটেছিল 2022 সাল থেকে প্রায় 16-17 বছর আগে, তখন ইরফানের বয়স ছিল 14-15 বছর। ইরফান এবং তার পরিবার তখন তার দাদা দাদির সাথে থাকতেন, তার দাদার পৈতৃক বাড়িতে, যা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছেই ছিল। ইরফানের দাদাবাড়ির বর্ণনাটা দেয়া একটু জরুরি। ওর দাদাবাড়িটা ছিল দোতলা, মূল মহাসড়ক থেকে একটু ভেতরের দিকে। মূল মহাসড়কের পরেই একটু পাহাড়ি জঙ্গল আছে, আর তারপর ইরফানের দাদাবাড়ি সহ অন্যান্য কিছু বসতবাড়ি এবং একটি স্থানীয় মসজিদও রয়েছে সেখানে। এক রাতে, আনুমানিক রাত 2টো হবে, ইরফানের বাসার সবাই তখন গৃহস্থালী কাজ শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। ওই সময়
তাদের দরজায় খুব জোরে কড়া নাড়ার শব্দে ইরফানের দাদির ঘুম ভেঙে যায়। তার দাদি চিন্তা করে এত রাত্রে এভাবে কড়া নাড়ছে কে। তো উনি উদ্বিগ্ন হয়ে মেইন দরজার কাছে আসেন এবং দরজার পাশের কাছের জানালা দিয়ে আগে দেখার চেষ্টা করেন যে আসলে দরজাটা কি করছে। তো উনি দেখেন যে দরজায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি দরজা নক করছে। ওখানে মালয়েশিয়ায় মূলত 3 জাতির লোক বসবাস করে বলে আমাদের সাদাফ শাহর অর্থ ভাই উনি উল্লেখ করেছেন। সেটি হচ্ছে স্থানীয় মুসলিম মালয়, তারপর মালয়েশিয়ান তামিল এবং মালয়েশিয়ান চাইনিজ। এই 3 জাতির মানুষের চেহারা এবং শারীরিক গঠন নাকি সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে দেখেই বোঝা যায় যে কে কোন জাতির অন্তর্গত। বাইরে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটি নাকি ছিল একটি চাইনিজ মেয়ে, যার বয়স 27 কি 28 বছর হবে। ইরফানের দাদি দরজা খুলে দিলেন। তিনি দেখলেন যে মেয়েটি বেশ চিন্তিত এবং বিচলিত। ইরফানের দাদি তাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, এত রাত্রে মেয়েটি এখানে কি করছে বা কি চায়, কেনই বা দরজা নক করেছে। জবাবে মেয়েটি জানালো যে মেয়েটি তার স্বামীর সাথে বেশ দূরে একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। ফিরতে ফিরতে তাদের রাত হয়ে যায়। পাশের মহাসড়কটি দিয়েই তারা বাসায় ফিরছিল। প্রতিমধ্যে জঙ্গলের পাশে এসে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। এই জন্য সে বের হয়েছে আশেপাশে কোনো জায়গায় কোনো অটো মেকানিক বা গাড়ির কাজ জানে এমন কেউ আছে কিনা, যে কিনা গাড়ি সারাতে জানে। তারা আশ্রয় চায় না কারো বাড়িতে, গাড়িটা যাতে মেরামত করাতে পারে এবং মেরামত করে তারা বাড়িতে যেতে পারে। এই জন্যই মূলত এই বিষয়ে তথ্য জানতে চাওয়া বা সহযোগিতার জন্যই দরজা নক করেছে। মেয়েটির কথা শুনে ইরফানের দাদির মুখ ফ্যাকাশে হয়ে যায়। এটি দেখে মেয়েটি খুবই অবাক হয় যে এরকম একটা স্বাভাবিক ঘটনায় এই বৃদ্ধা ভদ্র মহিলা তো ঘাবড়ে গেলেন কেন। কিন্তু সে প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করার আগেই ইরফানের দাদি দোতলায় উঠে ইরফানের দাদার ঘুম ভাঙান এবং মেয়েটি কি বলেছে এটা তাকে বলেন। ইরফানের দাদা দ্রুত নিচে নামেন এবং হারিকেন নিয়ে ইরফানকে সাথে করে পাশের বাড়িতে যান। কিন্তু ওই মেয়েটিও ছিল, ইরফানের দাদিও ছিল। তো সেই বাড়িতে বেশ কয়েকজন যুবক এবং কিশোর বয়সী ছেলেদের নিয়ে তাদের মা বাবা থাকতেন। ইরফানের দাদা সেই যুবক ছেলেদের ডাকেন এবং বলেন যে তাড়াতাড়ি চলো, ও জঙ্গলের ওই দিকে যেতে হবে। এরপর সবাই মিলে মেয়েটিকে সাথে করে নিয়ে মসজিদের ইমামের বাসায় যান, যেটি ছিল ইরফানের দাদাবাড়ি থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। সেখানে গিয়ে ইমাম সাহেবের ঘুম ভাঙানো হয় এবং বিষয়টি তাকে জানানো হয়। তো মেয়েটি অবাক হয়ে দেখলেন যে বিষয়টা বলার সাথে সাথে ইমাম সাহেবের মুখও ফ্যাকাশে হয়ে গেল। ইমাম সাহেবও দ্রুত বের হয়ে এলেন আর ইমাম সাহেব সাথে একটি কোরআন শরীফ নিয়ে বের হন আর কি। এই মেয়েটি কিন্তু এতক্ষণ কিছুই বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি, কারণ তার প্রয়োজন ছিল গাড়ি সারানো, আর গাড়ি সারানোর জন্য একটা মেকানিক দরকার ছিল। এখানে এই বৃদ্ধা মহিলা উঠে তার স্বামীকে ডাকলেন, তার স্বামী তার নাতিকে নিয়ে বের হলো, আর একটা বাড়িতে গেল, সেখান থেকে কিছু ছেলেপুলে বের হলো, আবার ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেব কোরআন শরীফ নিয়ে বের হলেন। দরকার ছিল তো গাড়ি সারানোর উপকরণ, কিন্তু গাড়ি নিয়ে মনে হচ্ছিল না তাদের কোনো চিন্তা আছে, তার মনে হচ্ছে তাদের চিন্তা অন্য কোনো বিষয় নিয়ে। কিন্তু কি বিষয় নিয়ে এটি কিন্তু ওই মেয়েটি বুঝতে পারছিল না। গাড়ি সারানোর ব্যবস্থা না করে ইমামকে ডেকে নিয়ে যাচ্ছে, ইমাম সাহেব গাড়ি কি সারাবেন? তো এটা নিয়ে কিন্তু মেয়েটি বারবার উপস্থিত লোকদেরকে প্রশ্ন করলেও সবার চোখে মুখে একটা উৎকণ্ঠা, কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না, যে যার মতো দোয়া দরুদ পরে সামনের দিকে আগাচ্ছে। এক পর্যায়ে ইরফানের দাদা খুব বিরক্ত হয়ে বললেন, শোনো মা, যেখানে তোমার স্বামীকে তুমি একা রেখে আসছো জায়গাটা মোটেও ভালো না, তুমি এই কাজটা মোটেও ভালো করো নাই। উচিত ছিল গাড়ি রেখে তাকে নিয়ে আশেপাশে খোঁজ খবর নেওয়া, যে আসলে গাড়ির মেকানিক আছে কিনা। গাড়ি বড় না তোমার স্বামী বড়? গাড়ি চুরি হয়ে যাবে এই চিন্তা করে তুমি তোমার স্বামীকে ওইখানে রেখে আসলা, কাজটা তুমি খুব খারাপ করেছো। মেয়েটাও কিন্তু আসলে এই বিষয়টা অত গভীরভাবে চিন্তা করেনি, যে আসলে ওনারা কেনই বা এই বিষয়টা বলছেন, ওইখানে হয়তো বা কোনো ডাকাত থাকতে পারে, এই কারণে একা একা তার স্বামীকে রেখে এসেছে বলে এনারা উদ্বিগ্ন, এই চিন্তা করছে আর কি। তো যাই হোক, ছোট্ট এই দলটি মেয়েটির নির্দেশনায়, মানে যেখানে গাড়িটা রাখা আছে ওই অনুযায়ী একটি মেঠো পথ দিয়ে মহাসড়কের দিকে যেতে থাকে।
আগের দিন বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় কিন্তু বেশ কাদা জমেছিল। সেসবের তোয়াক্কা না করে মানুষগুলো নিঃশব্দে এগিয়ে যাচ্ছিলেন বড় রাস্তাটির দিকে, যেখানে গাড়িটা রাখা। কারো মুখে কোনো শব্দ নেই, অন্য কোনো শব্দ নেই, মনে হচ্ছে যে যার মতো দোয়া দরুদ পড়ছে। সবার মধ্যে সেই উৎকণ্ঠা, সবার হাতে একটি করে হারিকেনের আলোয় তাদের সবার একটা উৎকণ্ঠাজনিত চেহারা বোঝা যাচ্ছিল। মেঠোপথটা সেই জঙ্গলের মধ্য দিয়ে মহাসড়কে পড়েছে। জঙ্গলের কাছাকাছি আসতেই গাছের ফাঁকা দিয়ে একটি গাড়ির হেডলাইট দেখা গেল। তখনই মেয়েটি বলল, এটিই তাদের গাড়ি, এখানেই রাখা হয়েছিল। তার স্বামী নিশ্চয়ই আশেপাশেই আছে বা গাড়ির ভেতরেই বসে আছে। সবাই যখন কিছুটা সামনে এগোলেন, সম্পূর্ণ রাস্তাটা তখন সবার দৃষ্টিগোচর হলো। তখন সবাই থমকে দাঁড়ালেন। যে দৃশ্যটি তারা দেখলেন সেটি দেখে সবার রক্ত হিম হয়ে গেল এবং মেয়েটি এমন এক চিৎকার দিল, এক চিৎকারে সেখানে অজ্ঞান হয়ে গেল। পুরো রাস্তায় যতদূর দেখা যায় সব রোড লাইট নেভানো, শুধু একটি লাইট জ্বলছে, আর তার নিচেই রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ি। গাড়িটির পাশে রাস্তার ঠিক মাঝখানে পড়ে আছে মেয়েটির স্বামীর নিথর দেহ, আর সাদা লম্বা কাপড় পরা একটা অবয়ব তার বুকের উপর বসে তার গলা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। মেয়েটির চিৎকারে অবয়বটি পেছন দিকে তাকায়। মেয়েটি তো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু ওই যখন চিৎকারটা দিয়েছিল তখনই ওই অবয়বটি তাকিয়েছিল। আর উপস্থিত সবাই দেখতে পায় অবয়বটির মুখ সাদা কাগজের মতো ধবধবে সাদা, কিন্তু ছেলেটির রক্তে তার সমস্ত মুখ লাল হয়ে গেছে। জায়গায় জায়গায় সাদা আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ওই অবয়বটির মুখ সাদা। আর ছেলেটির গলা থেকে তখনও রক্ত গলগল করে বেরিয়ে পুরো রাস্তায় ছড়িয়ে পড়েছে। অবয়বটি তাদের দিকে ফিরে বিশ্রী কণ্ঠে কোনো এক অজানা ভাষায় কিছু একটা বলতে থাকে। তখনই ইমাম সাহেব সামনের দিকে একটু এগিয়ে যায় সাহস করে এবং উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করেন। তেলাওয়াত শুরু করার কিছুক্ষণের মাথায় অবয়বটি চিৎকার শুরু করে এবং দুর্বোধ্য ভাষায় চিৎকার করে কিছু একটা বলতে থাকে। শুনে মনে হচ্ছিল সে ইমামকে থামতে বলছিল, কিন্তু ইমাম সাহেব আস্তে আস্তে করে সামনে এগোতে এগোতে কোরআন পাঠ করেই যাচ্ছিলেন। এক পর্যায়ে ওই অবয়বটি ছেলেটির উপর থেকে উঠে অনেকটা 4 হাত পায়ের উপর ভর করে রাস্তার উল্টো দিকের জঙ্গলে দৌড়ে হারিয়ে যায়। এরপর ছেলেটির লাশ কাপড়ে মুড়িয়ে রাস্তার পাশে রাখা হয়, আর প্রাথমিক চিকিৎসা করে মেয়েটির জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর স্বামীর এই দৃশ্য দেখে মেয়েটি অঝরে কাঁদছিল। আশেপাশের বাড়ির মহিলারা ওখানে এসেছিলেন, তাকে সান্ত্বনা দিতে থাকেন। ইরফান তখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে আসলে এতক্ষণ হলোটা কি। ইমাম সাহেব বলতে শুরু করেন যে এই যে এই জিনিসটা স্থানীয় লোকদের বিশ্বাস অনুযায়ী এইটা হচ্ছে পন্টিয়ানাক বলা হয় আর কি। স্থানীয় লোকদের একটা বিশ্বাস, এটা মালয়েশিয়ার লোককথা অনুযায়ী যেসব নারীরা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তাদেরকে নাকি পন্টিয়ানাক বলা হয়। এগুলো নাকি তাদের আত্মা, কিন্তু মূলত এটা তাদের আত্মা না, এটা হচ্ছে ওই জঙ্গলে থাকা ভয়ানক কিছু পিশাচ শ্রেণীর জিন, যারা রাতের বেলা নাকি ওই জঙ্গল দিয়ে যদি কেউ আসে গাড়ি নিয়ে, অনেক সময় গাড়ি নষ্ট করে দেয়, তখন সুযোগ বুঝে কারোর উপর আক্রমণ করে। মূলত এই মানুষ খেকো পিশাচ শ্রেণীর জিনেরাই এই কাজটি করে থাকে। এই জায়গাটি নাকি ভালো না, এর আগেও অনেকবার এই জায়গায় এমনটা হয়েছে। বিশেষ করে এই শ্রেণীর দুষ্টু জিনেরা, এরা নাকি যুবকদেরকে আক্রমণ করে বেশি, মহিলাদেরকে আক্রমণ করে না। আর এই ধারণা থেকে মূলত স্থানীয় লোকদের মধ্যে একটা লোককথা সৃষ্টি হয়ে গেছে, যেটা হচ্ছে একটা নারীর অশুভ আত্মা যে শুধু পুরুষদেরকে আক্রমণ করে। মূলত বিষয়টা এরকম নয়। হুজুর পরবর্তীতে জানান যুবকদের শরীরে রক্ত বেশি থাকে, আর পুরুষ যুবকদের শরীরে মাংস বেশি থাকে। মূলত ওরা এই কারণে স্পেশালি যুবকদেরকে আক্রমণ করে। তো ওখানে এর আগেও যেহেতু ঘটনা ঘটেছে, আর এই বিষয়টা কিন্তু ইরফানের দাদা বা দাদি আশেপাশের লোকজন জানতেন, ইরফান জানতো না। এই কারণে যখনই এই বিষয়টি সকলের সামনে বলা হয়েছে সবারই মুখ ফ্যাকাশে হয়ে যায়, সবাই উৎকণ্ঠা মনে নিয়ে ওইদিকে যেতে থাকে। ইরফানের দাদা এখন আর বেঁচে নেই, তবে তার দাদি এখনো জীবিত আছেন। ইরফান এখনো যতবার দাদা বাড়ি যায়
সেই জায়গাটা ভুলতে পারে না। আর সাধারণত স্থানীয় লোকজন রাতের বেলা একা একা ওই দিক দিয়ে চলাফেরা করেও না। ওই রাত্রের ওই ভয়ানক স্মৃতি এখনো ইরফানের মনে দাগ কেটে আছে। প্রিয় লিসেনার্স, আসলেই কি জিনেরা এইভাবে মানুষের উপর আক্রমণ করে, মানুষকে আক্রমণ করে তাদের মাংস রক্ত এগুলো খায়? হ্যাঁ, জিনদের একটি প্রজাতি আছে যারা মানুষ খেকো বা মাংস খেকো, এভাবে আক্রমণ করে তারা খেতে পারে। কিন্তু মানুষ যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অবস্থার মধ্যে পড়ে যায় এবং ওদের এলাকায় চলে যায়, তখনই এই সুযোগটা ওরা নিতে পারে। এমনটা নয় যে লোকালয়ে এসে আক্রমণ করে মানুষকে খেয়ে চলে যাবে। মানুষ যদি নিজের ভুলে ওদের ফাঁদে পা দিয়ে ফেলে, তখন কিন্তু মৃত্যু অনিবার্য। আর জঙ্গলে কিন্তু এই টাইপের জিনদের আবাসস্থল। পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম শোনা যায়, এরকম ডেঞ্জারাস কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে এই ধরনের ভয়ানক ঘটনা ঘটতে শোনা যায়। আফ্রিকাতে তো এই বিষয়টা হরহামেশাই শোনা যায়, কিন্তু আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, সভ্যতার এই যুগে এসেও আফ্রিকার অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু আমরা ডিসকভারি, তারপর ন্যাশনাল জিওগ্রাফি এর মাধ্যমে কিছু কিছু তথ্য আমরা পেয়েছি যে ওইখানেও এই ধরনের ঘটনা ঘটে। আর বাংলাদেশের জনগণ আফ্রিকায় চাকরি করতে যে যাবে, সেই সংখ্যাটা খুবই কম। বাংলাদেশের খুব অল্প সংখ্যক লোক আফ্রিকার বিভিন্ন দেশে চাকরি বা ব্যবসার কাজে যান। তাদের মুখ থেকেও কিছু কিছু শোনা যায়, কিছু কিছু তথ্য শোনা যায়, তবে একদম রিমোট এরিয়ার তথ্য আমরা আসলে ওইভাবে পাইও না। খুব সম্প্রতি আমরা আফ্রিকান এক ভাইয়ের কাছ থেকে একটি ঘটনা পেয়েছি, যেটি আমাদের একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন এবং সেই ভাইয়ের একটা ভিডিও আমাদেরকে পাঠিয়েছেন। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আমরা আপলোড করব এবং সেই ভাইয়ের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। আমার বাড়ি ঝালকাঠি জেলার দিবাকরকাঠি গ্রামে। আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। প্রথমেই বলি, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন, তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়োর সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন, সেই বাসায় পৌঁছতে পৌঁছতে তার রাত 8টার মতো বেজে যায়। তিনি অনেকটা সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে সেই জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেই জিন হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা, তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথেই দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ো বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ এবং কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়ে আসো তো একটু। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ির থেকে একটু দূরে হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদির সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ করে একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুফু এবং ফুফা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে একবার বড় ফুফুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফুর কানে পৌঁছয়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে আসেন এবং এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে নিয়ে ঘরে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায়ই কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন।
দাদা তাই জন্য আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন আর কিছু ঘটেনি, তবে দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2-3টের দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সে পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। চলে যাচ্ছে আজকের আমাদের তৃতীয় ঘটনায়। হ্যালো গৌরব, আমি উত্তর 24 পরগনার বনগাঁ থেকে রাখি বলছি। আমি, আমার মেয়ে এবং 9 বছরের ছেলে, আমরা সবাই প্রেতকথার এবং তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অনেক বড় ভক্ত। থ্যাঙ্কস আ লট। আমরা 3 বছর ধরে প্রেতকথা শুনে আসছি এবং অনেক দিন ধরে একটি সত্য ঘটনা লিখবো ভাবছি, কিন্তু লেখা হয়ে উঠছে না। তাই আজকে সাহস করে লিখতে বসলাম। এটি বনগাঁর কাছাকাছি একটি ছোট্ট গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামটির নাম উল্লেখ করছি না। আমার ভাসুরের মেয়ে শ্বশুর বাড়ির পাড়ার ঘটনা, ও নিজের চোখে দেখা। এটা 2022-এর ঘটনা। ঘটনার আসল নামগুলো পাল্টে অন্য নাম ব্যবহার করছি, সুবিধার্থে ভাসুরের মেয়ের ভাষায় বলছি। আমার শ্বশুর বাড়ির পাশেই আমার পিসি শাশুড়ির বাড়ি। আমার পিসি শাশুড়ি 3 মেয়ে এবং 3 জন মেয়েরই বিয়ে হয়ে গেছে। আর এই ঘটনাটা ঘটে ছোট মেয়ে চন্দ্রাকে কেন্দ্র করে। ওর বিয়ে হয় হাবড়ার একটি জায়গায়। চন্দ্রা মিশুকে হলেও একটু জেদি এবং উচ্ছৃঙ্খল ধরনের ছিল। ও ওর শ্বশুর বাড়িতে ঠিক সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারছিল না। এমনকি ওর স্বামীর সঙ্গেও ওর প্রায় গন্ডগোল লেগে থাকতো। বাপের বাড়িও মাঝে মাঝে আসতো এবং কান্নাকাটি করতো। সকলে বোঝালেও বুঝতে চাইতো না। পাড়ার সবার সাথেই কথা বলতো, কিন্তু 13-14 বছরের একটা ছেলে ছিল রনি। ওদের 2টো বাড়ির পরেই বাড়ি ওর। ওর সঙ্গে চন্দ্রার খুব ভালো বন্ধুত্ব ছিল। যেহেতু ওর কোনো ভাই বা দাদা ছিল না, তাই রনিকে ও নিজের ভাইয়ের মতো ভালোবাসত। চন্দ্রা এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং বেশিরভাগ সময় ওর সঙ্গী হতো রনি। একদিন চন্দ্রার শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে চন্দ্রা মারা গেছে। কারণ জানতে চাইলে বলা হয় ওর বরের সাথে কোনো কারণে খুব ঝগড়া হয়েছিল এবং ধাক্কাধাক্কি করতে গিয়ে মাথায় চোট পায় এবং মারা যায়। এই নিয়ে একটু ঝামেলাও হয়, আবার মিটেও যায়। শ্রাদ্ধের কাজকর্ম ঠিকঠাকভাবে মেটানো হয় এবং ঘটনা শুরু হয় কয়েক মাস পর থেকে। আমার পিসি শাশুড়ি একদিন বাইরে কোনো একটা কাজে গিয়েছিলেন কয়েক ঘন্টার জন্য। বাড়ি এসে তালা খুলে ঘরে ঢুকতেই দেখে কে যেন চেয়ারে বসে আছে। প্রথমে পিসি চমকে যায় এবং ভাবে যে তিনি তো তালা মেরে গেছিলেন, ঘরে কেউ কিভাবে ঢুকতে পারে। তারপর একটু ভালো করে দেখতে উনি বুঝতে পারেন চেয়ারে বসে আছে ওনার ছোট মেয়ে চন্দ্রা। উনি তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে যান এবং দরজাটা আটকে দিয়ে ভাবেন, এটা কি করে সম্ভব? চন্দ্রা তো বেঁচেই নেই। তারপর ভাবেন যে এটা হয়তো তাঁরই মনের ভুল। কিছুক্ষণ পর উনি আবার ঘরে ঢোকেন। চারিদিক ভালো করে দেখেন, কিন্তু কেউ কোথাও নেই। এই কথাটা কিন্তু উনি কাউকে বলেন না। চন্দ্রা মাঝে মাঝে ফোনে কেঁদে কেঁদে কথা বলতো। চন্দ্রা মারা যাওয়ার পর এরকম কথা বলার শব্দ চন্দ্রার দিদিমা মাঝে মাঝে শুনতে পেতেন। এরকম ভাবে অনেকেই নাকি ওকে দেখতে পেত, কিন্তু ও যেহেতু কারোর কোনো ক্ষতি করেনি, তার জন্য কেউ ব্যাপারটাকে অত গুরুত্ব দেয়নি। এভাবে 2-3 মাস কেটে যায়। এবার রনির কথায় আসি। চন্দ্রা মারা যাওয়ার পর রনিও খুব দুঃখ পায়, কিন্তু ব্যাপারটা সামলে নেয়। রনি একদিন ঠিক সন্ধেবেলা নিজের ঘরে খাটের উপর বসে পড়াশোনা করছে। এমন সময় ও শুনতে পায় জানলা দিয়ে ওকে একজন ডাকছে। ও জানলার দিকে তাকায়। তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। ভালো করে দেখে, আর দেখতেই চমকে যায়। ও দেখে চন্দ্রা দাঁড়িয়ে আছে। ও পাথর হয়ে যায়। ও কিছু বলতে পারে না, চুপচাপ তাকিয়ে থাকে চন্দ্রার দিকে। চন্দ্রা এমন সময়কে বলে, ভাই আমার কাছে আয়, তোকে ঘুরতে নিয়ে যাব, ফুচকা খাওয়াবো, চাউমিন খাওয়াবো। রনি অবাক হয়ে যায়। রনি ঠিক শুনছে তো? রনি হঠাৎ করে বলে ওঠে, তুই তো মরে গিয়েছিস, তুই কি করে আমাকে নিয়ে যাবি?
চন্দ্রা তখন বলে, না রে ভাই, আমি একটা জায়গায় থাকি, সেখানে আমি একা, তাই তোকে নিয়ে যেতে চাই। একা আমার একটুও ভালো লাগে না। এদিকে রনির দিদি ওর ভাইকে ডাকতে এসে দেখতে পায় রনি কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু রনি যেদিকে তাকিয়ে আছে সেখানে কেউ নেই। তখন ও রনিকে বলে, এই তুই কার সাথে কথা বলছিস? রনি বলে, আমি চন্দ্রা দিদির সাথে কথা বলছি। ওর দিদি তখন কথাটা বিশ্বাস করে না। এভাবে রনিকে মাঝে মাঝে চন্দ্রা এখানে সেখানে দেখা দিত আর ডাকতো। আর রনি বলতো, আমি কেন তোর সাথে যাব? আমার তো নিজের একটা দিদি আছে। ও যেহেতু বাচ্চা ছেলে, তাই ওর কথা কেউ বিশেষ গুরুত্ব দিত না। ও সবাইকে বলেছিল একসময় কথাটা, কিন্তু কেউ বিশ্বাস করেনি। একদিন রনি ভর দুপুরবেলা আম পাড়ার জন্য বাগানে যায় এবং গাছে ওঠে। হঠাৎ করে ওর মনে হয় ওকে কেউ যেন গাছ থেকে একটা ধাক্কা দিল এবং ওর ডাল ভেঙে নিচে পড়ে যায়। ও একটু বুকের মধ্যে আঘাত পায়। বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে কাউকে কিছু বলে না। তার কিছুদিন পর থেকে রনির জ্বর শুরু হয়। ওকে ওষুধ খাওয়ানো হয়, কিন্তু পুরোপুরি জ্বর সারে না। একদিন জ্বর খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ওরা হাসপাতালে যায়। ডাক্তার পরীক্ষা করে বলেন যে ওর বুকে জল জমেছে, জল বার করে দিলেই ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তারপর ওর চিকিৎসা হয়, জল বের করা হয় এবং কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর হাসপাতালের কিছু নার্স এবং আয়ারা কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। তারা দেখেন কেউ যেন রনির সঙ্গে কথা বলে, বা বলে চলে রনি কারোর সঙ্গে যেন মাঝে মাঝেই কথা বলে। ওরা বাড়ির লোককে সেটা জানান। রনি সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরে আসে। একদিন রাত্রিবেলা রনি পড়তে বসেছিল। ওর মা সেই সময় রনিকে খাওয়ার জন্য ডাকে। রনি তখন বলে যে, আমার খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, আমি কি করে খাবো? ওর মা বলে, কে তোকে খাবার দিল? আমি তো এইমাত্র রান্না করলাম, কাউকেই তো খেতে দেইনি। ও বলে, আমাকে তো এইমাত্র চন্দ্রা দিদি পেট ভরে খাওয়ালো। ও আরো বলে, চন্দ্রা দিদি আমাকে ঘাটের কাছে যেতে বললো আর বললো যে তোকে অনেক ভালো জিনিস খাওয়াবো, তুই আমার সাথে চল। রনির মায়ের এবার একটু ভয় হয়। কয়েকদিন পর রনি আবার অসুস্থ হয়। আবার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আবার একই কথা বলে, বুকে আবার জল জমেছে, সেটা বার করতে হবে। আবার চিকিৎসা হয়, ও আবার সুস্থ হয়, বাড়ি আসে। পাড়ার কিছু লোক এবার বলে, ওকে ওঝার কাছে নিয়ে যাও। ওর মা বাবা এবার ঠিক করে যে ওঝার কাছে নিয়ে যাবে। রনিকে কিছু বলে না এ ব্যাপারে। যেদিন ওকে ওঝার কাছে নিয়ে যাবে, হঠাৎ করে রনি সেদিন কিছুতেই যেতে চায় না। 2-3 জন মিলেও ওকে নিয়ে যেতে পারে না। পাড়ার কয়েকজনকে ডাকা হয়, এর মধ্যে আমার বড় ছিল। তারপর ওকে জোর করে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা কিছু জিনিস গায়ে ছিটিয়ে দেন এবং কিছু মন্ত্র বলেন। তারপর একটু চুপ করে থেকে ওকে জিজ্ঞাসা করেন, তুই কে? ওকে কেন কষ্ট দিচ্ছিস? রনি তখন অন্যরকম কণ্ঠে জবাব দেয়, আমি চন্দ্রা, আমি ওকে খুব ভালোবাসি, আমি একা থাকতে পারছি না, আমি ওকে নিয়ে যাব। ওঝা জিজ্ঞাসা করে, তুই কি করে এলি ওর মধ্যে? তখন রনি আবারও সেই অন্য কণ্ঠে উত্তর দেয়, ও একদিন আম গাছে আম পাড়তে উঠেছিল, তখন আমি ওকে গাছ থেকে ফেলে দিই। ওর যা অসুবিধা হচ্ছে সব আমিই করেছি, আমি ওকে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। ওঝা তারপর বলেন, দেখুন, আমার পক্ষে এই আত্মাকে তাড়ানো সম্ভব না। আমার থেকেও আরো বড় তান্ত্রিক আছেন, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। এরপর ওর মা বাবা বড় তান্ত্রিকের খোঁজ করতে শুরু করেন এবং একজনের খোঁজ পান, কিন্তু যেহেতু একটু দূরে এবং ওকে নিয়ে যেতে হবে, তাই একটু সময় লাগছিল। এরই মধ্যে রনি আবারও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। ওকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে এবং চিন্তিত হয়ে পড়ে, বলে যে ওর ফুসফুসে ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলেন কয়েকদিন আগে ওর সব রকম টেস্ট করা হয়েছিল, তখন ক্যান্সারের কোনো কিছুই ওনারা লক্ষ্য করেননি। ওনারা ওনাদের মতো চিকিৎসা করতে বলেন এবং হাসপাতালে ভর্তি হতে বলেন। এভাবে রনি হাসপাতালে ভর্তি থাকে। আবারও নার্স এবং আয়ারা লক্ষ্য করে রনি যেন কারোর সঙ্গে একা একা কথা বলে, কিন্তু কেউ কার সাথে রনি কথা বলে তাকে দেখতে পায় না।
চিকিৎসা করার পরেও কোনো উন্নতি লক্ষ্য করা যায় না এবং রনি আরো বেশি করে অসুস্থ হতে শুরু করে। ডাক্তার বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়িতে সবাই খুব কান্নাকাটি করে, তবুও বাড়িতে নিয়ে এসে ওরা রাখেন। রনি শুধুই একভাবে তাকিয়ে থাকতো আর বলতো, ওই দেখো, দিদি আমাকে ডাকছে, আমাকে ওর কাছে যেতে বলছে। এভাবে কয়েকদিন পর রনির মৃত্যু হয়। এতটুকু ছেলের এই অকাল মৃত্যুতে পাড়ার সবাই এবং বাড়ির লোক খুব ভেঙে পড়ে। সবাই আফসোস করতে থাকে যে আমরা ওর কথা আগে কেন বিশ্বাস করিনি। এরপর থেকে কেউ আর কোনোদিনও চন্দ্রার আত্মাকে দেখতে পায়নি, আর কিছু শুনতেও পায়নি। এভাবে দুটি প্রাণ অকালে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্যের সহিত আমাদের এই এপিসোডগুলো শুনলেন এবং আপনারা এরকম সুন্দর সুন্দর এপিসোড শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত রাত 10টার সময় এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভৌতিক ঘটনাগুলো ছেড়ে থাকি। সো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভৌতিক ঘটনাগুলো নিয়ে আসার জন্য। আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কার ঘটনাটি ভালো লাগলো আজকে এবং কী রকম ঘটনা, কী রিলেটেড ঘটনা আপনাদের চাই, এগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমরা চেষ্টা করব আপনাদের জন্য এরকম রিলেটেড ঘটনাগুলো নিয়ে আসার জন্য। সো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমরা আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে আসব এবং আপনাদের সাথে যদি নিজেদের কোনো বা পার্শ্ববর্তী এলাকার কোনো ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এই ঘটনাগুলো শোনানোর জন্য এবং এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসবো এবং অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে করে আপনারা নতুন এপিসোডগুলো শুনতে পারেন প্রতিনিয়তই। সো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আরও নতুনত্ব কিছু আনার জন্য। অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের জন্য আমরা আরও সুন্দর এপিসোড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন এপিসোডে।